আলহামদুলিল্লাহ, আপনারা যারা দিচ্ছেন তাদের তো আমরা কমপ্লেন দিচ্ছি না, যারা দিচ্ছে না কিন্তু ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্য কি? মানে ক্লাস করলেন, অ্যাসাইনমেন্ট করলেন না, আপনি তো আসলে এই স্কিলটা বুঝবেন না যে আসলে কাজটা কিভাবে করতে হয়। ভাই আমি তো অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু বুঝতে পারি না, যে অ্যাসাইনমেন্ট কোন দিন দেওয়া হয়েছে। গ্রুপে তো অ্যাসাইনমেন্ট চাওয়া হয় না, যে কারণে আমিও তো অ্যাসাইনমেন্ট জমা দিই নাই। কি বলেন, গ্রুপে অ্যাসাইনমেন্ট চাওয়া হয় না? আমি তো মাঝে সাথে বলি যে দ্রুত সবাই অ্যাসাইনমেন্ট জমা দেন, কিন্তু আপনারা হচ্ছে হয়তো ছোট মেসেজ মিস করে যান। এখন বিষয় হচ্ছে কি যে প্রতিটা ক্লাসেই অ্যাসাইনমেন্ট থাকে, আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করি ওই বিষয়ে আপনাদের কাজ থাকে, এই কাজগুলো না, করে আপনারা জমা দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা কি থ্রু করা হয়? আমার চোখে পড়ে নাই, হয়তো বা আমি মিস করতে পারি, যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে এরকম কোনো মেসেজ আমার চোখে পড়ে না, হয়তো বা আমি ওইভাবে স্পেসিফাই করে আসলে বলা হয় না যে আপনার এই অ্যাসাইনমেন্ট দিতে হয়, বলা হয় যে আপনাদের অ্যাসাইনমেন্টটা জমা দিন, মানে হচ্ছে যে আপনাদের ক্লাসে যে এই কাজটা করানো হয়েছে ওইটা জমা দিতে হয়। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে কি আমরা এই যাবত পর্যন্ত কি কি শিখছি না, বলেন যে তো? তাহলে আমার আমার হয়তো বোঝার ভুল ছিল, যে আপনি এইভাবে বলছেন যে অ্যাসাইনমেন্ট জমা দেন, আমিও কাজ করতে পারি না যে আসলে কি দিব। আচ্ছা, গ্রুপে লেখা থাকলে হয়তো বা আমার বিষয়টা দৃষ্টি এড়াতো না, বা দেওয়ার চেষ্টা করতাম। আমিও তো দিই নাই আসলে। অ্যাসাইনমেন্ট না দিলে তো বিষয়টা আমাদের শেখার পরিপক্কতা আসবে না। সেটাই। তবে এখন আমার মনে বিষয় হয় এটা আরো ভালো হয়, আপনি তো অনেক কষ্ট করছেন, এই মেসেজটা যদি একটু থ্রু করে দেন যে এই বিষয়ের বা এই টপিকের উপর দিতে, বিষয়টা একটু কনসিডার করে দেখবেন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে এই পর্যন্ত কয়টা ক্লাস করলেন এবং কি কি ক্লাস করলেন, দেখি কার কি মনে আছে, আমাকে দুই একজন বলেন তো যে কি কি ক্লাস করছেন আপনারা। ভাইয়া আহ, এটা ছিল কিওয়ার্ড রিসার্চ, এরপর একটা সাইড অডিট, এই হুম। দুইটা আমার মনে আছে সুস্টা, আর বাকিগুলোর নামটাই আচ্ছা আমি একটু আপনি, বলবো নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, একদম প্রথম যেটা ছিল সেটা তো আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। সেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়গুলো শেখানো হয়েছিল। এটা কোথায় কোথায় থাকে, যেমন উল্লেখ ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ই কমার্স এজেন্সি, এরপরে কন্টেন্ট মার্কেটিং কোম্পানি, ফ্রিল্যান্সার, এই সমস্ত কাজে লাগে। এরপর জব প্লেসমেন্ট সাপোর্টের বিষয়ে কথা হয়েছিল। এবং ওখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা ছিল, যে এসইওর দুইটা ক্যাটাগরি, একটা অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। যে অন পেজ এসইও এর মধ্যে ছিল যেমন কিওয়ার্ড রিসার্চ ছিল, মেটা ট্যাগ ছিল, কন্টেন্ট অপটিমাইজেশন ছিল। অপেজেসি এর মধ্যে ছিল যেমন ব্যাকলিংক ছিল। এতটুকু মনে আছে। এটা মোটামুটি প্রথম দিনের কথা মনে আছে। আর এরপরে দ্বিতীয় ক্লাসে যেটা ছিল, যে কিওয়ার্ড এবং কিওয়ার্ড রিসার্চ, যে সেখানে কিওয়ার্ড রিসার্চের চারটা টাইপ নিয়ে কথা বলা হয়েছিল, যে এখানে ইনক্লুড ছিল ইনফরমেশনাল, এরপরে কমার্শিয়াল, ট্রানজেকশনাল ছিল, নেভিগেশনাল ছিল, এবং এগুলোর ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছিল। আমি কি ব্যাখ্যাগুলো বলবো এই চারটার? না না না, অত ডিটেলস বলতে হবে আচ্ছা না, আপনি তো আচ্ছা অনেক আচ্ছা কাজ করছেন, মনে আছে আপনার কিছু, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা। এরপরে এরপরে থার্ড ক্লাসে যেটা পেয়েছি আমাদের কিওয়ার্ড সার্চ ভিলে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কিভাবে কিওয়ার্ড সার্চ করব। এবং উল্লেখযোগ্য টুল সেখানে উল্লেখ ছিল সেমরাশ, সরি এসিএমরাশ। এবং হুম। এসিএম রাশের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড কিওয়ার্ড আমরা পাবো। কিওয়ার্ড ডিফিকাল্টি ছিল সেখানে, তারপরে মাদার কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড গুলো খুঁজতে হবে। এরপরে সেখানে কম্পিটিশন লেভেল ছিল, সার্চ ভলিউম ছিল, তারপরে সিপিসি দেখানো হয়েছে। এই বিষয়গুলো আর কি মনে আছে। হ্যাঁ এরপর এটা ছিল মোটামুটি ক্লাস থার্ডে। আর হ্যাঁ ফোর্থ নাম্বার ক্লাস যেটা আমাদের লাস্ট ক্লাস ছিল, সেখানে কথা বলা হয়েছিল এসি অডিটে। তো এসি অডিটেও সেখানে এসিএম রাশ টুলটাই দেখানো হয়েছিল। সেখানে ছিল এসিএম রাশের যে অডিটটা কিভাবে করতে হয়। দেন ম্যাজিক টুলে তো হচ্ছে আমরা কিওয়ার্ড সার্চ করবো, আর এসিএম রাশ অডিট করতে গিয়ে আমাদের অডিট অপশনে যেতে হবে। অডিট আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর মনে রাখছেন এবং এক্সপ্লেন করলেন এরকম আমার কষ্ট লেগেছে যে আমি হোমওয়ার্ক দিতে পারি না আসলে রবি ভাই। আমি তো বুঝতেও পারি যে হোমওয়ার্কটা কি, যে কারণে আমি আপনাকে বিরক্ত করার ওই প্রশ্নটা দিয়েছি, যে যদি পারেন আমাদেরকে মেসেজ থ্রু করে দিতে, যে এই বিষয়টার হোমওয়ার্ক দিতে, তাহলে আমরাও মিস করবো না। আর মাঝখানে আমি মূলত দুইটা ক্লাস সরাসরি করতে পারিনি, ভিডিও দেখে কভার করছি। আমি বন্যার্থর মধ্যে পড়ে গেছি, বন্যা কবলিত এলাকায় আছি, এখনো পুরোপুরি তো দুর্দশা কাটেনি। তা যাই হোক, এর মধ্যে করে যাচ্ছে। আমি মাঝখানে দুইটা ক্লাস টোটালি করতেও পারি নাই, যেগুলো ভিডিও দেখে কভার করেছি। এটাই ছিল মোটামুটি কথা। বুঝতে পারছি। তো বাকিরা কি মনে আচ্ছা রাখছেন? ভাই আচ্ছা যেটা ভাইয়া, জি জি ভাই, আমার শর্টকাটে আমার বলবো। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ বলে ফেলেন।
জি ভাই, আচ্ছা ওই কিওয়ার্ড রিসার্চ করাইছেন যে ওখানে ওই ফাইবারে গিগের মধ্যে ওখানে যারা গিগ দিছে আর কি তাদের একজন একটু মানে তাদের থেকে দেখছি আর কি গিগের মধ্যে লিখছে যে 150টা প্রফিটেবল কিওয়ার্ড করবে, তারপরে হচ্ছে ইন ডেপথ অ্যানালাইসিস 3জন কম্পিটিটরকে অ্যানালাইসিস করবে। এটার মানে কি থ্রি কম্পিটিটর অ্যানালাইসিসটা? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার কিওয়ার্ড গ্যাপ নামে একটা বিষয় আছে, বুঝছেন? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আপনার যারা কম্পিটিটর থাকে এবং তাদেরও এই আপনার হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ডাটা দিতে হয় যে তারা কতটা কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছে, কোন কিওয়ার্ডে তারা কতটা স্ট্রেংথ আছে, কতটা উইকনেস আছে। আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলিনি আসলে। মানে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চের যে পার্ট গুলো নিয়ে যাচ্ছিলাম, এটা আমাদের আসলে কোর্স মডিউল। তো এক এক জায়গায় হচ্ছে এক এক রকম শেখাই, তো যার কারণে আসলে ওইটা আমরা আসলে স্কিপ করছি। আমরা মানে আপনার হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসটা আপনাদের এখনো শেখাইনি। ওইটা শিখাইলে আপনারা বুঝতে পারবেন। যদিও এই কোর্স মডিউলে কম্পিটিটর অ্যানালাইসিসটা নাই আসলে, যদি আপনারা চান যে কম্পিটিটর অ্যানালাইসিসটা শিখতে, তাহলে হয়তো আপনাদের একটা মানে এর জন্য এক্সট্রা ক্লাস নেওয়া লাগতে পারে। জি জি ভাই, অবশ্যই ভাই, এটা মিস দেন না ভাই প্লিজ। বিষয় হচ্ছে কি যে কোর্স মডিউল তো মনে করেন হয় কি যে একটা কোর্স মডিউলের আন্ডারে সব কিছু কভার করা যায় না, সব থাকে না। তো মনে করেন যে এক একটা ইনস্টিটিউটে আপনাকে এক একটা জিনিসকে স্কিপ করে বা একটা জিনিসকে অ্যাড করে। তো ওই পার্সপেক্টিভ থেকে আমাদের কোর্স মডিউলে আসলে কম্পিটিটর অ্যানালাইসিস নামে কোনো ক্লাস নাই। তো যার কারণে আমরা এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি নাই, যদিও এটা আসলে অনেকেই সার্ভিস দেওয়ার সময় দেয়। যদি আপনারা চান তাহলে আমরা এটা এক্সট্রা ক্লাস করবো, সমস্যা নেই। ভাইয়া এত যখন কষ্ট করতেছেন ভাইয়া, তো এটা দিয়ে দেন ভাইয়া। সমস্যা নেই, আমরা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস করব। আচ্ছা, হিরণ ভাই গ্রুপে কি বলে দিচ্ছেন যে আরো যারা এখনো জয়েন করে নাই তারা জয়েন করে ফেলো? আমি বুঝি না, মানে মানুষ ভ্যালু দিচ্ছে না কেন এত গ্রুপে জয়েন, মানে প্রায় 1000-এর মতো, কিন্তু ক্লাসে আজকে 129 জন আসছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার বলতেছি যে আমাদের ব্লগের উপরে আর কি কোনো কিওয়ার্ড রিসার্চ একটু দেখাবেন? দেখেন, ব্লগের কিওয়ার্ড নিয়ে মানে কিওয়ার্ড রিসার্চ যেটা আমরা দেখাইছি, এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ব্লগ ওয়েবসাইটের জন্য বলেন, ই কমার্স ওয়েবসাইটের জন্য আর কোম্পানি ওয়েবসাইটের জন্য বলেন, এই তিনটার জন্য সেম একই পদ্ধতি। ওই যতগুলো আসলে আপনার ম্যাট্রিক্স আছে ওইগুলো দিয়ে আসলে আপনার সব ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ব্লগের জন্য করতে হবে শুধু ইনফরমেশনাল কিওয়ার্ড, যে ইনটেন্টটা বোঝানো হয়েছিল। ব্লগের জন্য আপনার লাগবে হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, যেটার আপনার ওই সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি একই আসলে। ওইভাবে দেখবে। শুধু আপনাদেরকে দেখাইনি আমরা হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চটা, ওইটা একটু কমপ্লেক্স, আর ওইটা আপনাদের দরকারও নাই, কারণ আপনারা কেউ এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন না। তো যার কারণে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড রিসার্চটা শুধু দেখাইনি, কারণ ওইটা অনেক কমপ্লেক্স, ওইটার একটা কিওয়ার্ড বের করতে জীবন বের হয়ে যায়। তো আমরা ওইটা শুধু বাদ দিছি, তাছাড়া সবই দেখানো হয়েছে। আসলে এসইওটা অনেক ব্রড একটা জিনিস, মনে করেন যত শিখবেন মানে যত শিখতে চাবেন ততই শেখা পসিবল। আচ্ছা, তো চলেন আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে পঞ্চম ক্লাস নিয়ে কথা বলবো। ভাই সবাই মিউট করে দেন আপনার ওখান থেকে, ক্লাসে ডিস্টার্ব করে ফাঁক ফোকর প্রশ্ন করে। আচ্ছা, আরেকটা বিষয়, সবাই হচ্ছে সবার পূর্ণ নাম একবার করে লিখবেন চ্যাট বক্সে। হ্যাঁ, যাতে অ্যাটেন্ডেন্স নিতে আসলে আমাদের সুবিধা হয়, কারণ আমরা আপনাদের যেহেতু সাপোর্ট দিব, তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, 5 মিনিট সময় এইভাবে দিয়ে না দিয়ে একটা লিংক দেন, ওই লিংকে গিয়ে সবাই সাবমিট করবে। আচ্ছা, ওয়েট, আমি শীট দিচ্ছি। আচ্ছা, শীট দিচ্ছি, আপনারা ওখানে দিয়ে দেন, ভাই হচ্ছে লিখে নেবে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ, যে ভাই হচ্ছে আপনাদেরকে রিপিট করলো প্রিভিয়াস ক্লাসগুলো সম্পর্কে। আমার মনে হয় আপনাদেরও একটা রিক্যাপ হয়ে গেছে যে আসলে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সবার একটু মনে পড়ছে না আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম? জি হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আর নাম লেখেন না, আপাতত বাদ দেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এবং মেন্টর এসিয়ান গুগল অ্যাডস এর উপরে দীর্ঘদিন যাবত কাজ করছে এবং ট্রেনিং দিচ্ছি। তো আমরা হচ্ছে আজকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের
পঞ্চম ক্লাস নিয়ে কথা বলবো। চতুর্থ ক্লাসে আমরা কথা বলছিলাম হচ্ছে এসইও অডিট নিয়ে। অডিটে আমরা জানতে পারি একটা ওয়েবসাইটের প্রেজেন্ট হেলথ সম্পর্কে এবং বর্তমানে এসইওর কতটুকু আসলে কমপ্লিট করা আছে এবং কোন কোন জায়গায় গ্যাপ আছে, এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এবং এই অডিটের উপরে বেসিস করে আমাদের একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে হয়, যেটার উপর আমি একটা খুব ভালো মানের একটা এক্সাম্পল স্টোরি আপনাদের সামনে গতকাল প্রেজেন্ট করছিলাম, যে ডক্টরের একটা এক্সাম্পল। যে আমরা যখন একটা রোগী হিসাবে কোনো একজন ডাক্তারের কাছে যাই, তখন হচ্ছে একজন বিশেষজ্ঞর কাছে যাই। হয়তো হার্টের কোনো সমস্যা থাকলে আমরা একজন কার্ডিওলজিস্টের কাছে যাই, গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা থাকলে আমরা একজন গ্যাস্ট্রোলজির কাছে যাই। তো গ্যাস্ট্রোএন্টারোলজি উনি আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করার জন্য ল্যাবে আমাদের কিছু পাঠান, যেখানে আমাদের হয়তো আলট্রাসোনোগ্রাম, রক্ত পরীক্ষা, বিভিন্ন ধরনের হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে পরীক্ষা করা হয়। তো ওই পরীক্ষার যেগুলো করা হয়, কিছু ইকুইপমেন্ট আছে, যেগুলো যন্ত্রপাতি, এগুলো দিয়ে আমাদের শরীরকে পরীক্ষা নিরীক্ষা করে একটা রিপোর্ট তৈরি করে। এটা করে হচ্ছে আপনার প্যাথোলজি বিভাগের লোকজন। ওইটার কাজ হচ্ছে যদি ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি, এটা আমরা এসইও অডিটরদেরকে বুঝতে পারি যে অডিটররা হচ্ছে একটা ওয়েবসাইটের হেলথ চেক করে, আর প্যাথোলজি বিভাগে যারা থাকে তারা হচ্ছে একটা মানুষের হিউম্যান বডি চেক করে। তো হিউম্যান বডি চেক করে তারা যেহেতু ওষুধ লেখে না, শুধু রিপোর্ট তৈরি করে দেয় কি কি রোগ আছে, আর ওয়েবসাইট অডিটররা হচ্ছে ওয়েবসাইট অডিট করে টুলের মাধ্যমে এসইএমআই দিয়ে তারা হচ্ছে প্রবলেম গুলোকে অ্যাড্রেস করে রিপোর্ট তৈরি করে দেয়। এবং একজন স্পেশালি ডক্টরের কাছে রিপোর্টটা গেলে তারা একটা প্রেসক্রিপশন লেখে, যেটাকে আমরা এসইওর ভাষায় বলতে পারি অ্যাকশন প্ল্যান। এবং এই অ্যাকশন প্ল্যান নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে কথা বলবো। আমরা গত ক্লাসের অডিটে একটা ওয়েবসাইটে যে প্রবলেম গুলো দেখেছি, এই প্রবলেম গুলোর সলিউশন কিভাবে করতে হবে, এটা একজন এসইও এক্সপার্ট হিসেবে বা একজন এসইও অ্যানালিস্ট হিসেবে আমি কিভাবে লিখতে পারি আমার বায়ারের জন্য, সেটি আপনাদেরকে আজকের ক্লাসে আমি শেখাবো। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। প্রথমত আপনারা নিজেদের মতো করে আপনারা এই অ্যাকশন প্ল্যানটাকে ডিজাইন করতে পারেন, যার যার নিজস্ব ডিজাইন সেন্সের উপর বেসিস করে। আমরা সিম্পল একটা ডিজাইনের উপরে আপনাদেরকে টিচিং করছি। প্রথমত বিজনেসের নেম, এখানে আপনার যে ক্লায়েন্ট তার যে বিজনেসের নাম আছে এই নেমটা আপনি এখানে হচ্ছে দিবেন। এটা আপনি তার লোগো সহ দিতে পারেন, শুধু লোগো দিতে পারেন বা নাম দিতে পারেন। তারপরে আপনার আসবে হচ্ছে আপনার এই অ্যাকশন গাইডটা তৈরি করার প্রসেস। প্রথমে আপনি যেটা ইনক্লুড করবেন সেগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওর পার্ট। এখানে মানুষ বা বিভিন্ন কোম্পানি এজেন্সি অনেকগুলো ভ্যারাইটিস আইটেম অ্যাড করতে পারে। আমাদের কোর্স মডিউলে আমরা এতটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা আপনার জন্য এনাফ। তো সেখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে HTTP and HTTPS চেক করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের, যে তার ওয়েবসাইটটার HTTP ভার্সনে আছে নাকি HTTPS ভার্সনে আছে নাকি বোথ ভার্সনে আছে, এই বিষয়টা আপনাকে চেক করতে হবে। গুগলের কোর যে ওয়েব ভাইটাল আপডেট, এই আপডেটে বলা হয় তিনটা বিষয়কে খুবই গুরুত্ব সহকারে। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর ভার্সনে থাকতে হবে, আপনার ওয়েবসাইটটার স্পিড অপটিমাইজেশন থাকতে হবে, আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে। এবং এই তিনটাকে বলা হয় ওয়েব কোর ভাইটাল আপডেট। এবং এই তিনটা দিয়ে আমরা আসলে শুরু করি। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমত এই অডিটের অ্যাকশন প্ল্যান বানাইতে গেলে আগে দেখবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সিকিউর ভার্সনে আছে কিনা। সিকিউর ভার্সনটা কেন ইম্পর্টেন্ট? এই জন্য ইম্পর্টেন্ট, ই কমার্স ওয়েবসাইট গুলোতে অনেকগুলো ট্রানজাকশন হয় বিভিন্ন ধরনের ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন এই ওয়েবসাইটের এই কার্ডের এই নাম্বার গুলো, সিপিসি কোড গুলা কি করা হয়, ওয়েবসাইটে কিন্তু ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। যদি আপনার ওয়েবসাইটটা সিকিউর ভার্সনে না থাকে, তাহলে কোনো ধরনের থার্ড পার্টি পারসন বা হ্যাকাররা এই ওয়েবসাইটের এই কার্ডগুলোর অ্যাক্সেস নিয়ে বিভিন্ন ধরনের আপনার কাস্টমারের কিন্তু প্রাইভেসি হ্যাম্পার করতে পারে। গুগল চায় না তার কোনো প্রোডাক্টের মাধ্যমে কোনো ব্যক্তির ডাটা হ্যাম্পার হোক, যার কারণে গুগলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে হলে একদম কমনলি আপনার ওয়েবসাইটটা সিকিউর ভার্সনে থাকতে হবে। এই জন্য যে জিনিসটা করতে হয়, SSL সার্টিফিকেট সিকিউর লেয়ার সকেট ব্যবহার করতে হয়, যেটার মাধ্যমে একটা ওয়েবসাইট সিকিউর থাকে, কোনো ধরনের থার্ড পার্টি লোকজন আপনার ওয়েবসাইটের ডাটা চুরি করতে পারে না।
এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি সিকিউর ভার্সনে আছে না নন সিকিউর ভার্সনে আছে এটা চেক করতে হবে। কিভাবে চেক করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি একটা যে কোনো ওয়েবসাইটে যদি আসেন, এখানে আপনি সার্চ করলেন যে কোনো কিছু, আমি গুগলেরই একটা প্রোডাক্ট সার্চ করলাম জিমনি। তো এইখানে দেখবেন, এইখানে ক্লিক করলে এইখানে দেখেন কানেকশন ইজ সিকিউর একটা তালার মতো আইকন দেওয়া আছে, লেখা আছে কানেকশন ইজ সিকিউর। এটার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর আছে। এবং আপনি যদি এইখানে দেখেন ওদের ডোমেইনটা, তাহলে দেখবেন HTTPS নামে একটা শব্দ এখানে আছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? জি জি ভাই। আচ্ছা, এইটা হচ্ছে এইটার মাধ্যমে বোঝায় আপনার ডোমেইনের ইউআরএল এর মধ্যে যখন HTTP এর পরে এস থাকে, তার মানে এটা হলো সিকিউর ভার্সনে আছে। আর এটা এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কানেকশন ইজ সিকিউর, আর এখানে একটা তালার মতো আইকন থাকবে, তার মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর। আর যদি এটা সিকিউর না থাকে, অনেক সময় দেখবেন এখানে একটা ত্রিভুজ আকার থাকে এবং নট সিকিউর লেখা থাকে, তার মানে এইখানে লেখা থাকে হচ্ছে শুধুমাত্র HTTP, এসটা থাকে না, তখন এটা হলো আনসিকিউর ভার্সনে আছে। তখন হচ্ছে আপনি হচ্ছে যেটা করবেন, এই বায়ারকে আপনি অবগত করবেন যে আপনার ওয়েবসাইটটা কোন ভার্সনে আছে। আনসিকিউর ভার্সনটা হচ্ছে আনসেফ, এটা হচ্ছে আপনি রাখতে পারবেন না। আর এটা রাখলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না, আপনাকে সিকিউর ভার্সনে থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার বোথ ভার্সনে অনেক সময় থাকতে পারে, যে সিকিউর ভার্সনেও আপনার ওয়েবসাইট পাওয়া যায়, আবার আনসিকিউর ভার্সনে ওয়েবসাইট আবার লোড হয়, তাইলেও কিন্তু সমস্যা। এটা কিভাবে আমি দেখাচ্ছি। এইটা একটা ওয়েবসাইট, তো এখানে হচ্ছে দেখেন সিকিউর ভার্সনই আছে। এবং এখানে হচ্ছে আমরা যদি দেখি, এখানে এস ভার্সনটা যদি কেটে দিয়ে দেখি লোড হয় কিনা। এসটাকে আমরা একটু ব্যাক স্পেস দিলাম, এস, এখন এন্টার দেই। তো দেখেন এটা কিন্তু লোড হইলো না, সরাসরি আবার ডাইভার্ট হয়ে কিন্তু সিকিউর ভার্সনে চলে আসছে, তার মানে এটা বোথ ভার্সনে নাই। আপনি যদি কখনো দেখেন যে এই এসটা এইভাবে রিমুভ করে দেওয়ার পর আবার এন্টার দিলে এটা মানে এখানে সিকিউর ভার্সনটা আসে না, আনসিকিউরই লোড হয়, তার মানে এটা বোথ ভার্সনে আছে। তখন আপনাকে কিন্তু কাজ করতে হবে, বোথ ভার্সনে থাকাটা আপনার জন্য ক্ষতিকারক। কারণ কি, এটা বোথ ভার্সনে থাকলে কি হবে, তাইলে হচ্ছে আপনার ওয়েবসাইটে হচ্ছে গুগল যে কোনো সময় পেনাল্টিলাইজ করতে পারে, মানে ব্ল্যাক লিস্টেড করতে পারে। কেন? কারণ গুগলের কাছে ইউআরএল তো হবে দুইটা, একটা হবে হচ্ছে সিকিউর ভার্সনে এস ভার্সনের ইউআরএল, আর একটা হবে আনসিকিউর ইউআরএল। তো গুগল দেখবে যে www.http.omocoWebsite.com, তারপরে এটাও একটা ওয়েবসাইট, আবার www.https.omocoWebsite.com, এটাও একটা ওয়েবসাইট, একই ওয়েবসাইট কিন্তু দুইটা ইউআরএল। তখন যে কোনো একটা ইউআরএল কেউ রাখবে, আরেকটাকে ব্লক করে দিবে। তো ব্লক করলে তো আপনার ওয়েবসাইট, তখন কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু বাদ পড়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বোথ ভার্সনে রাখা যাবে না, আপনাকে রাখতে হবে একটা ভার্সন, এবং একটা হতে হবে হচ্ছে সিকিউর ভার্সন, নট সিকিউর ভার্সন। যদি নট সিকিউর ভার্সন হয় তাহলে হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে না। আর যদি হচ্ছে দুই ভার্সনই থাকে তাহলে হলো ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে। আর যদি হচ্ছে, তার মানে মেন থাকতে হবে হচ্ছে আপনার সিকিউর ভার্সনে। তাহলে আপনি যখন চেক করবেন, কিভাবে চেক করবেন দেখাই দিলাম। এখন আপনার যদি না থাকে, যদি আনসিকিউর ভার্সনে থাকে, মানে শুধুমাত্র HTTP তে থাকে, আপনি লিখবেন your website is in HTTP version which is not secure version, এতটুকু লিখে দিবেন যে তোমার ওয়েবসাইটটা হলো HTTP ভার্সন আছে, এটা হলো আনসিকিউর ভার্সন, সিকিউর ভার্সন না। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই জুম করেন, কিছু দেখা যায় না। ভাই আপনার ওয়ার্ড ফাইলটা একটু জুম করে দেখেন, এটা 150 এ রাখলে ভালো হয়।
তো জুম করলে আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা না দুই ভাগে, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে বিষয়। তো আপনি আবার লিখবেন যে এখন ক্লিয়ার আছে স্যার? ওকে, এখন যদি দেখেন যে এইচটিটিপি ভার্সনে কিভাবে দেখবেন চেক করে দেখাইছি। যদি দেখেন যে এইচটিটিপি ভার্সনে তাহলে বলবেন যে ইওর ওয়েবসাইট ইজ ইন এইচটিটিপি ভার্সন হুইচ ইজ নট সিকিউর ভার্সন। বুঝাইতে পারছি? আমার সাথে কমিউনিকেট করেন। ভাইয়া একটু প্রশ্ন ছিল। জি বুঝতে পেরেছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন পরে নিচ্ছি। তারপরে হচ্ছে যদি এরকম থাকে তাহলে ভাইয়ারকে আপনাকে কিন্তু এখন প্রেসক্রিপশন দিতে হচ্ছে, তাই না? তাহলে প্রেসক্রিপশন এখন কি লিখবেন? লিখবেন উই রিকমেন্ডেড migrating your website from HTTP version to HTTPS version using a paid SSL certificate. আমরা রিকমেন্ডেশন করতেছি তোমার ওয়েবসাইটটাকে মাইগ্রেট করো HTTP ভার্সন থেকে HTTPS ভার্সনে ব্যবহার করো পেইড SSL সার্টিফিকেট। বুঝতে পারছেন? What is meant SSL? What is meant SSL? SSL মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটার ফুল ফর্ম হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এটা হচ্ছে ডোমেইন হোস্টিং যখন পারচেজ করি আমরা, তখন এই ডোমেইন হোস্টিং পারচেজের সাথে এটা কিনতে পাওয়া যায়। আর যদি আপনি বাই ডিফল্ট মানে যদি কিনতে চান, মানে নতুন করে কিনতে চান, তাহলে যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে তাদের কাছ থেকে আবার আলাদা করে কিনে আপনাকে ওয়েবসাইটে সিপিএনএল-এ অ্যাড করে নিতে হয়। বুঝতে পারছেন? আর আমি কিন্তু এখন সমাধান দেখাচ্ছি না, আমি হচ্ছে অ্যাকশন প্ল্যান তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকটা ক্লাসের ফ্লো বুঝবেন। গত ক্লাসে ছিল শুধু রিপোর্ট তৈরি করা, আজকে ক্লাসে হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যান তৈরি করা, যে এটা সমাধান কিভাবে হবে বাইরকে বলে দেওয়া। আর এরপরে বাইর যদি বলে তুমি করে দাও, এটা পরে শেখাবো এগুলো কিভাবে করতে হয়। বুঝতে পারছেন? পরের ধাপে আসতেছে। জি জি ক্লিয়ার। আচ্ছা তো আমরা অ্যাডভান্স প্রশ্ন না করি যে ভাই এটা আবার কিভাবে সমাধান করবো, আমি হচ্ছে এখন হচ্ছে তৈরি করা মানে প্রবলেমটার সমাধান কি এটা দেখাচ্ছি, বাইরকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এইটা হলো এইটার প্রবলেম। আশা করি HTTPS এবং HTTPS এবং এটার সমাধান কিভাবে কি এটা বুঝতে পারছি আমরা। দুই নাম্বার হচ্ছে www আর নন www ভার্সন চেক। আপনার এই একই ধরনের প্রবলেম আর একটা আছে, সেটার নাম হলো www ভার্সন, আর একটা আছে নন www ভার্সনের ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট এই দুই ভার্সনে পাওয়া যায়, এইটা আবার কোনো প্রবলেম নাই। এইটাই কেমন যেমন প্রবলেম HTTP ভার্সনে থাকলে যেমন এই ওয়েবসাইটে প্রবলেম আছে, শুধুমাত্র HTTPS ভার্সনে থাকতে হবে। আর এইটা আবার কিন্তু এরকম না, এটা আপনি www ভার্সনে রাখলেও সমস্যা নাই, নন www ভার্সনে রাখলেও সমস্যা নাই, কিন্তু বোথ ভার্সনে রাখতে পারবেন না। যে www ভার্সনে ওয়েবসাইট লোড হয়, আবার নন www ভার্সনে ওয়েবসাইট লোড হয়। এটা আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন জিনিসটা কি। ধরেন আমরা সার্চ করলাম হচ্ছে কোডা ট্রাস্ট, তো দেখেন কোডা ট্রাস্ট বাংলাদেশ লিখে আমি যখন সার্চ করছি, এখানে দেখেন তো ওদের ওয়েবসাইটটা ইউআরএল পড়েন তো জোরে কেউ। দেখা যাচ্ছে না, খুবই ছোট আকারে আসছে। শুধু লেখা আছে HTTPS মানে সিকিউর ভার্সনে আছে, তারপরে কোনো www নাই, শুধু codatrust.global মানে এইটা কি আছে নন www ভার্সনে আছে, তাই না? জি জি নন www ভার্সনে আছে। আবার আমি আরেকটা সার্চ করতেছি, আচ্ছা এইখানে দেখেন তো কি কোন ভার্সনে আছে, এটাও নন www, এটাও তো নন www ভার্সন, নন www ভার্সনে আছে। আমরা আর একটা ওয়েবসাইটে একটু আগে দেখছিলাম, সেই ওয়েবসাইটে একটু ফেরত যাই আমরা। আচ্ছা এইখানে দেখেন কি ভার্সনে আছে, it is also non www version. এটাও নন www ভার্সন। নন www। তার মানে হচ্ছে যে বর্তমানে হচ্ছে নন www ভার্সনটা রিকমেন্ডেড। কেন জানেন? বিষয়টা হচ্ছে কি যে
আপনার ইউআরএল এর যত শর্ট রাখা যায় ততটা বেটার। এটাও এসইও তে একটা ইমপ্যাক্ট করে যে আপনার ইউআরএল যত শর্ট হবে ততটা বেটার, এবং এটা মনে রাখার ক্ষেত্রেও সহজ হয়। কারণ www.omuk.https তারপরে www. তারপরে omuk.website.com এটা মনে রাখা অনেক জটিল। তো সেক্ষেত্রে হচ্ছে এখনকার অ্যাডভান্স মানে মডার্ন ওয়েবসাইট গুলোতে মানুষ www ব্যবহার করে না, তবে www ব্যবহার করে লস নাই, আপনি www ব্যবহার করতে পারেন, কিন্তু হচ্ছে www এবং নন www দুই ভার্সনে রাখতে পারবেন। আমি আর একটা এইখানে দেখেন যে একটা ওয়েবসাইট, এটা কোন ভার্সনে আছে? দেখেন লেখা আছে www ভার্সন www.creativeitinstitute.com। তার মানে এটা আমরা এর আগে তিনটা ওয়েবসাইট দেখলাম www ভার্সন না, নন www ভার্সন, আর এখন একটা ওয়েবসাইট দেখতেছি সেটা হচ্ছে www ভার্সন। আবার আপনি এইখানে একটু খেয়াল করবেন, আমি যদি www ভার্সনটাকে কেটে দেই, এই যে www কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখন এন্টার দিব, এন্টার দিলে দেখেন তো এটা কি লোড হয়েছে কিনা? না না, কি বলেন, লোড হয়েছে না? লোড হয়েছে। তার মানে হচ্ছে কি যে এইটা কিন্তু হচ্ছে আমি যদি আবার ডাবল ক্লিক করি দেখেন তো চলে আসছে না www-টা? যদি আপনি কখনো দেখেন যে এটা আপনি www কেটে দিচ্ছেন, www কেটে দেওয়ার পর এটা এন্টার দিচ্ছেন, লোড হয়েছে, কিন্তু তারপরে আপনি হচ্ছে এই ডাবল ক্লিক করার পর www ফেরত আসে নাই, তার মানে এটা নন www ভার্সনেও আছে, আবার www ভার্সনেও আছে। এই দুই ভার্সনে যদি এক ওয়েবসাইট থাকে এটাকে বোথ ভার্সন বলে। তো আপনি যদি নন www রাখেন তাতেও কোনো সমস্যা না, আপনি যদি www ভার্সনে রাখেন তাতেও আপনার কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বোথ ভার্সনে রাখতে পারবেন না। যদি বোথ ভার্সনে রাখেন মানে দুই ভার্সনই ওয়েবসাইট পাওয়া যায়, তাহলে গুগল তো আর মানুষ না, ও তো রোবট, ও দেখবে যে www ভার্সনেও একটা ওয়েবসাইট পাওয়া যায়, একই ওয়েবসাইট একই কন্টেন্ট, আবার নন www ভার্সনে যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ওটাও কন্টেন্ট সবই এক, তাহলে যেখানে একটা ওয়েবসাইট হলো কপি করছে, তাহলে গুগল একটাকে ব্ল্যাক লিস্টেড দিবে, পেনাল্টি দিবে, আর একটা রাখবে, তো আপনার ওয়েবসাইট তো একটাই, তো আপনার ওয়েবসাইট তো ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি ভাই। তো সেই ক্ষেত্রে আপনাকে www রাখেন বা নন www রাখেন, যে কোনো একটাই রাখতে হবে, দুইটাই আপনি রাখতে পারবেন না। যেমন একটু আগে দেখলাম কিছু ওয়েবসাইট আছে নন www তে, কিছু ওয়েবসাইট আছে www তে, তো আপনি যে কোনো এরকম রাখতে হবে, কিন্তু দুইটাই রাখতে একসাথে পারবেন না। কিছু পুরাতন ওয়েবসাইট এইগুলো আছে, বর্তমানে আপডেট ওয়েবসাইট যেগুলো এগুলোতে এরকম প্রবলেম নাই, কিন্তু যারা ধরেন 2018-19 সালে বানাইছে এখন আপডেট করে নাই, তাদের ওয়েবসাইটে এই দুই ভার্সনের ওয়েবসাইট আছে, এগুলো খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। যদি এরকম থাকে, যদি চেক করাবেন কিভাবে আমি দেখাইলাম কিভাবে চেক করতে হয়, এখন যদি থাকে তাহলে বায়ারকে আপনি কি গাইডলাইন দিবেন? বায়ারকে বলবেন ইউজ ক্যানোনিক্যাল লিংক এলিমেন্ট দ্য হেড সেকশন অফ দ্য হোম পেজ অ্যাজ, বলবেন যে তুমি ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করবা তোমার হেড সেকশনের হোম পেজের হেডে তুমি ব্যবহার করবা এই ক্যানোনিক্যাল ট্যাগটা। কিভাবে আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটে যদি আমরা যাই, এইখানে রাইট বাটন যদি ক্লিক করেন, ইন্সপেক্টে যদি যান, তাহলে আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। আচ্ছা ইন্সপেক্টে না, আমরা হচ্ছে সোর্স কোডে যদি যাই, সোর্স কোড এইখানে দেখবেন হেড সেকশন, দেখছেন এই যে হেড সেকশন, জি এই হেড সেকশনের ভিতরে আপনাকে ক্যানোনিক্যাল, আপনি এখান থেকে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ, এফ কাজ করতেছে না কেন? ভাই ইনস্পেক্টে গিয়ে একবার একটু দেখেন। আচ্ছা ইন্সপেক্টর যাওয়া যাবে, সমস্যা নেই। এখানে হচ্ছে কন্ট্রোল এফ দিলে তো একটা সার্চ বার আসার কথা, কিন্তু একটা সার্চ বারটা আসতেছে না, আমার কিবোর্ড কি কাজ করতেছে না। আচ্ছা এখানে হচ্ছে আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা দেখতে পারি, এখানে সিএনএন লিখলে পরে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ দেখা যায় যে এটা আছে কিনা। তো আমার হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কাজ করতেছে না, আপনার ইন্টারনেটে কাজ করতেছে না। তো এখানে আপনি যে হেড সেকশন অ্যাড করতে, আমার অ্যাড করা আছে, আমি এটা দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু হচ্ছে অনেক কোড খুঁজে বের করতে হবে, একটা শর্টকাট ছিল, শর্টকাটটা কাজ করতেছে না।
যার কারণে আমি দেখাইতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কন্ট্রোল এফ চাপ দেন আপনার কিবোর্ড থেকে, তাহলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার এটা কোন জায়গায় অ্যাড করা আছে ক্যানোনিক্যালটা। তো এটা কি বা কেমন দেখা যায় আমি দেখাই আপনাদেরকে কেমন দেখা যায়। এই যে এইরকমের একটা কোড থাকে, লিঙ্ক রেফারেল ক্যানোনিক্যাল এইচরেফ ল্যাং এইচরেফ এবং এইচটিটিপি আপনার মেন ডোমেইন এখানে দেওয়া থাকে। আপনি কোন ডোমেইনটাকে আপনি মেন ডোমেইন সাজেস্ট করেন সেটা দিবেন। এটা কি www সাজেস্ট করেন নাকি নন www সাজেস্ট করেন? যদি www করেন তাহলে সার্চ করলে পরে www সহ আসবে, আর যদি নন www করেন তাহলে হচ্ছে সার্চ করলে হচ্ছে নন www আসবে। একটু আগে আমরা যেটা দেখছি, বুঝতে পারছেন? এই কোডের কারণেই কিন্তু ওরকম আসবে। আপনাদেরকে নন ডাব্লিউডাব্লিউ না আসলে তো এইচটিটিপিএস আসবে তো। হ্যাঁ হ্যাঁ ভাই আপনার ডোমেইনটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? হ্যাঁ আমার এটা ওয়ার্ডপ্রেসে করা। আমার একটা কথা হচ্ছে যে এখন তো যে ডোমেইন গুলা মার্কেটে আসে, ঠিক আছে, এগুলো তো অটোমেটিকলি এইচটিটিপিএস ওটা এসএসএলটা দিয়ে দেয়। তো এখন তো এই এইচটিটিপিএস এটা অটোমেটিকলি আসে, এটা না থাকার তো কোনো রিজন আমি দেখতেছি না। না এখনকার হচ্ছে আসতেছে না। আর আপনি তো আজকে একদম অ্যাডভান্স ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন আজকে কাজ করার সময়। বিষয়টা তো এরকম না, আমরা তো এখন এসইও শিখতেছি, আমাদের পুরো নলেজটা নিতে হবে, তাই না? এখন বিষয় হচ্ছে কি যে বর্তমানে মডার্ন ওয়েবসাইট গুলোতে এই প্রবলেম গুলো সচরাচর থাকবে না। মানে এখন যে নতুন ওয়েবসাইট যেগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে যখন আমরা সিগন্যাল থেকে সেট আপ করি না, অটোমেটিকলি এগুলো হয়ে যায়, মানে অটোমেটিকলি এই প্রবলেম গুলো বর্তমান পাওয়া যায় না। কিন্তু আমরা তো মনে করেন যে সব ধরনের ওয়েবসাইটে কাজ করতে হবে, তো যখন সব ধরনের ওয়েবসাইটে কাজ করবো এই বিষয়গুলো আমাদেরকে ফিক্স করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপরে আর একটা প্রবলেম থাকে যেটার নাম হলো মেটা এইচরেফল্যাং। এটা হলো মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট যদি থাকে আপনার, হ্যাঁ আপনার হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট থাকলে আপনি এইটা ফিক্স করবেন। আমি আপনাকে দেখাই যে মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট গুলো কেমন হয়। আপনারা কখনো মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট দেখছেন? দেখছি ভাই। জি ভাইয়া। একটা নাম বলেন তো। ডেইলি স্টার পত্রিকায় তো মাল্টি ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজি দুটোই তো আছে। কোনটা? ডেইলি স্টার পত্রিকা, প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা। আচ্ছা এই দেখেন রবিতে যদি আমি আসি, রবি এখন কোন ভাষায় আছে দেখেন তো। ইংলিশ 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 আছে। আবার এইখানে যদি এখন ক্লিক করি এখন কোন ভাষায় আছে? বাংলা। তারপরে এটা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। এখন গুগলের কাছে কোনো ভাষার কিন্তু ব্যারিয়ার নাই। মানে এই যে লেখা না, এই ওয়েবসাইটটি কুকি এবং অন্যান্য এরকম টেকনোলজি সহ তথ্য সংগ্রহের টুলস ব্যবহার করে থাকে, এই কথাটা ইংরেজিতেও গুগলের কাছে যা, বাংলায়ও তাই, স্প্যানিশে লিখলেও তাই, জার্মান ভাষায় লিখলেও তাই। মানে ওর কাছে ভাষাটা কোনো ডিফারেন্স কিছু না। যার কারণে আপনার ওয়েবসাইট যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় তাইলে পরে যে আপনি গুগল এসে দেখবে কি যে কি অবস্থা, এই একই কন্টেন্ট না দেখলাম যে ইংরেজি ভাষায় হুবহু এই কথার একটা ওয়েবসাইট, আবার বাংলা ভাষায় হুবহু কপি করছে এই ওয়েবসাইটটা, তার মানে এই ওয়েবসাইটটা কপি, ওই ইংরেজি ভাষায় কপি হলে এই বাংলা ওয়েবসাইটটা, তাহলে কিন্তু পেনাল্টি দিবে। আর আপনার যদি এই ওয়েবসাইটটা ডোমেইন পেনাল্টি দেয় তাহলে আপনার ওয়েবসাইট কি থাকবে? ইংরেজিটাতে কি থাকবে? ডোমেইন তো একটা, ডোমেইন একটা না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে ওয়েবসাইটটাকে গুগলকে ক্লারিফাই করতে হবে যে আমার ওয়েবসাইটটা মাল্টি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা, তুমি কিন্তু এইটাকে আবার ডুপ্লিকেট ভাইবো না যে বাংলা ভাষায় একই ওয়েবসাইট কে, ইংরেজি ভাষায় একই ওয়েবসাইট কে, মানে একজন কি আরেকজন কপি করলো কিনা। এই জন্য কিন্তু আপনি কিন্তু ইংরেজি ভাষায় কোনো আর্টিকেল ফুল কপি করে না বাংলা ওয়েবসাইটে চালাই দিয়ে কিন্তু মনিটাইজেশনে ইনকাম করে খাইতে পারবেন না। গুগলের কাছে কিন্তু ওই ভাষা কিন্তু কোনো ব্যারিয়ার না। ওই আপনি ইংরেজি ভাষা কপি করছেন মানে ওটা কিন্তু ধরে নেবে যে আপনি ওই যে অমুক ওয়েবসাইট কপি করছেন, বুঝছেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলা ইংরেজি এটা কোনো ফ্যাক্টর না। আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট হলে গুগলকে ডিফাইন করতে হবে যে এইটা আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট, আপনার একই কন্টেন্ট বিভিন্ন ভাষায় আছে, নাইলে আপনার ওয়েবসাইট পেনাল্টি খাবে, ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। তো কিভাবে বুঝাবেন গুগলকে? গুগলের তো ফোন নাম্বার নাই। তো গুগলকে বোঝানোর জন্য হচ্ছে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, যে ট্যাগটার নাম হলো এইচরেফল্যাং। এই ট্যাগটাই ব্যবহার করতে হয়। তো এই এইচরেফল্যাং ব্যবহার কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভাই এক মিনিট, একটা প্রশ্ন ছিল এখানে। করে ফেলেন ভাই। যে আমার ওয়েবসাইট আমি নেমসিপ থেকে কিনছি, তো এখানে তো অটোমেটিক শো করে www এবং নন www, এটা কি আমার সমস্যা হবে কোনো?
নেনসির থেকে কিনছেন ডাব্লিউ নন ডাব্লিউ আপনি হচ্ছে ই করবেন ওই যে ইসে সিপ্যানেল থেকে সেট করে নেবেন যখন এই ডোমেন হোস্টিং ই করবেন মানে সেট আপ করবেন তখন আপনি একটা দিয়ে সেট আপ করবেন শুধুমাত্র ডাব্লিউ অথবা নন ডাব্লিউ দিয়ে সেট আপ করবেন। আর দুইটা দিয়ে সেট আপ করলে কি সমস্যা হবে? ওই যে আপনাকে তাহলে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করে দিতে হবে তাহলে ফিক্স হবে, সমস্যা হবে না। হেডার সেকশনে ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দিলে ফিক্স হয়ে যাবে, সমস্যা হবে না। দুই ভার্সনে থাকলেও ক্ষতি হবে না। আচ্ছা ভাই, মানে এই যে ট্যাগটা হেড সেকশনে দিতে হবে, এই যে ট্যাগটা, এই ট্যাগটা হেড সেকশনে দিতে হবে এবং বুঝাইতে হবে মেইন ডোমেইন কোনটা আপনার, ডাব্লিউ না নন ডাব্লিউ। ও আচ্ছা, তাহলে সমস্যা হবে না না? না তাহলে সমস্যা হবে না। ও একটাকে মেইন ডোমেইন ধরে আর একটা সাব ডোমেইন ধরে নিবে, মানে আর একটাকে আপনি বলেই তো দিছেন ক্যানোনিক্যাল মানে হলো একটা কোড। এই যে ক্যানোনিক্যাল কথাটা না, এটা একটা কোড, গুগলকে বুঝায় যে এই ওয়েবসাইটটা মেইন ডোমেইন হলো এটা, এই নামে আর একটা ডোমেইনে যদি পাও এটা তুমি ডুপ্লিকেট ধরবা না। আচ্ছা, তো এই স্রেফ ল্যাঙ্গ হচ্ছে এইটা যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে আপনার যতগুলো ভাষায় ওয়েবসাইট থাকবে ততগুলো আপনার এরকম ই করে দিতে হবে, মনে করেন যে হেড সেকশনে বসাই দিতে হবে। তো আমরা একটু দেখাই কিভাবে। আচ্ছা, আজকে ক্লাসটা একটু টেকনিক্যাল আমার মনে হচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে অ্যাডভান্স লেভেলে তো। বুঝতে পারতেছি, সমস্যা নেই। আমাদের বোঝার সাথে আলোচনাগুলো একটু সীমিত করবেন যতটুকু মাথায় নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সহজ ভাষায় বোঝাতে, আমি কিন্তু ভাষা অনেক সহজ করে বোঝাচ্ছেন, সহজ ভাষায় বোঝাচ্ছেন এবং ভাষাটা সবার বোধগম্য, কিন্তু আমাদের মাথায় কতটুকু রাখতে পারবে সেটা কথা। কারণ এখানে আমরা অনেকে আছে মনে হয় নতুন, অনেকে অ্যাডভান্স আছে, অনেকে এখন মতো নতুনও আছে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এইটা আলি এক্সপ্রেস নামে একটা ওয়েবসাইট, এটা একটা বহুবিধ মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, এটা অনেক ভাষায় এটা আছে। এইখানে দেখেন আপনি যদি আসেন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ পাবেন, প্রচুর ল্যাঙ্গুয়েজ পাবেন এখান থেকে। তো আপনি এই ল্যাঙ্গুয়েজের ওই ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, আপনি যদি এটা স্নিপেটে যান, এটা যদি আপনি স্নিপেটে যান তাহলে দেখতে পারবেন এটা কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আমার মেন সমস্যা হচ্ছে আজকের হচ্ছে এখানে আমি হচ্ছে যেটা করতে পারতেছি না সেটা হচ্ছে কন্ট্রোল এফ দিলে হচ্ছে একটা কোড আসে, এটা আসতেছে না। আচ্ছা আমি অন্য একটা ব্রাউজারে দেখে আসি কিনা। কন্ট্রোল এফ ফাইন্ড কিন্তু আসে। এটার একটা প্রশ্ন করি একটা। হ্যালো, হ্যাঁ প্রশ্ন করেন তো। এই যে মনে করেন যে যেগুলো ভাষা মনে করেন যে তিনটে ভাষা আছে, এগুলো কি তিনটে দিয়ে কন্টেন্ট গুলো পোস্ট করে না একটা ভাষা ইংলিশ ভাষা ইউজ করে অটো ট্রান্সলেট হয়ে ইয়েগুলো কাজ করে? এটা অনেকগুলো সিস্টেম আছে, এক একজনে এক একটা ব্যবহার করে। কেউ হচ্ছে অটো ট্রান্সলেট করা যায় এরকম সিস্টেম আছে, আবার অনেকে আবার অনেক প্লাগইন ইউজ করে, আবার কাস্টম সাইটে তো আবার প্লাগইন হয় না, কাস্টম সাইটে আবার হচ্ছে অটোমেটিক করতে হয়, বুঝছেন? সিএমএস হইলে পরে হলো আপনার ওই যে ট্রান্সলেট করা যায়, মানে আপনার কন্টেন্ট হইলে। আর যদি কাস্টম কোড ম্যানুয়ালি করতে হয়। আচ্ছা এই দেখেন, এইখানে দেখেন এটা হলো আপনার হচ্ছে আলি এক্সপ্রেস এর ওয়েবসাইট। এইখানে দেখেন এই যে দেখেন কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, দেখেন তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে না ওয়েবসাইটটা? জি জি ভাই, এই দেখেন কতগুলো আছে। এটা হচ্ছে aliexpress.com, এটা হচ্ছে এইটা একটা অনেকগুলো ভাষায় আছে এটা, 12টা ভাষা আছে। হ্যাঁ এইটা আপনাকে যেটা করতে হবে এই যে এইগুলাকে বলা হয় হলো hreflang। আপনার হচ্ছে hreflang হচ্ছে ব্যবহার করতে হয়। আমরা দেখি এটাকে এইবার কাজ করে কিনা। হ্যাঁ এই যে এখানে কাজ করছে, ওই আমার ওই ব্রাউজারে কাজ করতেছিল না। এই দেখেন ক্যানোনিক্যাল এখানেও ব্যবহার করা আছে। এখন আমি আপনাদেরকে ক্যানোনিক্যালটা দেখাই, ওই ব্রাউজারে হচ্ছে কাজ করতেছিল না। Creative Institute, TITU। তো এখানে যদি আমরা আসি, তো ধরেন আমরা এটা স্নিপেটে যদি যাই, ইন্সপেক্টর বা ভিউ সোর্স কোডে, এখান থেকে আমরা যদি কন্ট্রোল এফ দেই, এই যে এই রকমের একটা আসবে, বুঝছেন? এরকমের এই দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে, দেখছেন? এটা তো দুইটা ভাষা ইউজ করছে ভাই। হ্যাঁ এই দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে। আর এইখানে দেখেন এই যে www.creativeitinstitute.com লেখা, এই কারণে দেখেন এইখানে কি লেখা আসছে, ক্রিয়েটিভ আইটিতে দেখেন কি লেখা আসছে, এইখানে দেখেন এই যে আপনার হচ্ছে www আসছে, দেখছেন? বুঝতে পারছি। আবার দেখেন কোডার প্লাস বাংলাদেশ যদি দেই,
এখানে দেখেন আমি যদি ঢুকি এখানে এখন যদি কন্ট্রোল এফ দেই, এইবার যদি ক্যানোনিক্যালে আসি, ওরা কি ব্যবহার করে নাই, ব্যবহার করা উচিত। এটা তো এক ভার্সনে ইউজ করছে ভাই, এটা ডাব্লিউডাব্লিউ করে নাই। হ্যাঁ ওরা করে নাই, ওদের এটা শুধু একটাই করছে। তো আপনি এইভাবে হচ্ছে দেখতে পারেন। আর এইখানে আপনি যেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন না, যেমন এই যে ওরা যেটা দিয়ে দিছে, ওরা যে ডাব্লিউডাব্লিউ দিছে দেখে ওদের এইখানে সার্চ করলে যে ডাব্লিউডাব্লিউ আসবে। তো ভাই আপনার ইয়েটা একটু দেখান তো, দুই ভার্সন, এটা দুই ল্যাঙ্গুয়েজ কোডটা ব্যবহার করছে। ওইটা আমরা আসতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে আমরা এখন যেটা দেখবো সেটা হলো hreflang। আমরা ক্যানোনিক্যালটা দেখাইলাম, এখন হলো href মানে মাল্টি ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট গুলো দেখবো। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ দেখেন ভাই। হ্যাঁ আমি দেখাচ্ছি। ক্রিয়েটিভ আইটিতে আমরা ওখানে তো ওরা একটা ভাষা এখন ব্যবহার করতেছে। আমরা ভাই সবাই মিউট করে দেন, আপনি খেলা চালাই দেন কোশ্চেন করার সময় আবার। আচ্ছা এখন আমরা আসতেছি, ওয়েট করেন। আমরা ভাই কিছু মূল কোশ্চেন করেন না ভাই, একটু আমরা সব প্রশ্নের উত্তর দিই, বুঝছেন? ক্লাস করলে অটোমেটিক সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসলে। আচ্ছা এখন যদি মনে করেন আমরা আলি এক্সপ্রেসে আসি, তো এখান থেকে যদি আমরা আলি এক্সপ্রেসের হোম ওয়েবসাইটে যদি যাই, এটা ফ্রান্সের ভাষায় আছে, আমরা এটা aliexpress.com এ শুধু যাব। আচ্ছা ওটা সরাসরি ওদের এই ভাষায় চলে আসছে। তো এইখানে আমরা যদি এখন হচ্ছে ভিউ সোর্স করে যাই, এখান থেকে আসার পর আমরা যদি এখানে কন্ট্রোল এফ দেই এবং এখান থেকে আমাদের যে কোডটা আছে এই কোডটাকে যদি আমরা hreflang কোড বলে এটাকে যদি আমরা কপি করি এবং এইখানে যদি দিয়ে দেই, এই যে hreflang, এইখানে আপনি হচ্ছে প্রত্যেকটা দেখতে পারবেন যে কতগুলো ভাষা আছে এবং এগুলা কিভাবে দেওয়া আছে। মানে ব্রাউজার লোড হচ্ছে, তো এখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন। যদি এটা হ্যাং হয়ে গেল কেন বুঝলাম না, এত কোড ওদের এই ওয়েবসাইটটা, মানে এটা তো বিশাল ওয়েবসাইট, আমার পুরো এটা হ্যাং হয়ে গেছে। কি একটা অবস্থা। hreflang এই যে, তো দেখেন এখানে আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটের কি কি ভাষা আছে প্রত্যেকটার এখানে দেখা যায়। তো আপনাকে যেটা করতে হবে, আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি এইভাবে বানাবেন, বা আর কি বানানোর জন্য যেটা দিবেন এইটা কপি করবেন। কপি করার পরে এটাকে আপনি এন্টার দেন, এইখানে আপনি হচ্ছে বসাবেন। যতগুলো ভাষা থাকবে ততগুলো ভাষা দিবেন। এই যে ইন লিঙ্ক রেফ আল্টারনেট এখানে দিয়ে href এ ইংরেজি থাকলে ইংরেজি থাকবে, স্প্যানিশ থাকলে স্প্যানিশ, ফ্রান্স থাকলে ফ্রান্স, এরকম প্রত্যেকটা ভাষা দিবেন। এবং এখানে আপনার ওই ডোমেইনটাও ওরকম ভাবে দিয়ে দিতে হবে। এরকম ভাবে বানাইয়া যতগুলো ভাষায় পাবেন ওয়েবসাইটটাকে, বাইরে কিন্তু শুনবেন তোমার কয়টা ভাষায় আছে ওয়েবসাইট, ততগুলো এরকম কোড দিবেন। এই কোডটাকে সে শুধু তার হোম মানে হেড সেকশনে বসাই দিবে। কিভাবে বসাবে ওইটা আমি হচ্ছে আপনাদের সামনে যখন টেকনিক্যাল ক্লাস নেবো তখন দেখাবো। এখন হচ্ছে কোথায় আছে আমি তো দেখাই দিলাম যে এইখানে থাকে, এটা হলো হেড সেকশন আছে, যে হেড সেকশনে আছে, তো এইটা হেড সেকশনে আছে। তো আমরা মনে করেন আমরা এইটা হচ্ছে দেখাই দিব আপনাদেরকে যে এটা হচ্ছে কোথায় বসাইতে হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যতগুলো ভাষা আছে এরকম কোড বানাই দিবেন। পারবেন না? এটা কি যে ওদের যে ইন্সপেক্ট থেকে কপি করে এখানে লিখবো নাকি নিজেরা? ওদের তো থাকবে না। আপনাদেরকে আমি এইটা হলো এই টেমপ্লেটটা দিয়ে দিব, ওদের থাকবে না কোড। আপনি যেটা করবেন এই যে এইটুক হলো ঠিক থাকবে, বুঝছেন? সবার এইটুক সবার ঠিক থাকবে। আপনার যেটুক চেঞ্জ করতে হবে এই ইংরেজির জায়গায় হচ্ছে ইএন মানে ইংলিশ, তো এই জায়গায় হচ্ছে আপনি বিএন দিলে হলো বাংলা। তো মনে করেন যদি আপনার বাংলা ভাষার ওয়েবসাইট হয় তাহলে বিএন থাকবে, ইংরেজি হলে ইএন থাকবে, তারপরে hreflang এইটুকু ঠিক থাকবে, তারপরে আপনার ওয়েবসাইটের লিংক থাকবে, আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট আবার এইটুকু ঠিক থাকবে। আবার এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ভাষাটা যে ভাষাটা থাকবে মাল্টিপুল, ওই ভাষাটার সংক্ষিপ্ত দিবেন। আবার হচ্ছে তার এই যে ডোমেইনটা আছে সাবডোমেইন সহ সংক্ষিপ্ত, ওই ডোমেইনটার লিংক দিবেন। এইটা থাকবে না, বুঝতে পারছেন?
হ্যাঁ, এখানে অল্টারনেট এবং এই যে এইচ রিফ্লাং এই দুটো দ্বারা কি বোঝাচ্ছে? আমরা এই এটা কনসেপ্টটা একটা এখনো সূত্র, ক্লিয়ার হতে এটা পারিনি। কোনো কিছু বোঝাচ্ছে না, এটা কোড। এই সূত্র দিয়ে হলো গুগলকে ডিফাইন করতেছে, এটা হচ্ছে এই ভাষায়ও এই ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে। এই রিফ্ল্যাং এক ধরনের কোড, বুঝছেন, যেটাতে গুগলকে বোঝায় এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট। জি জি। অর্থাৎ এই যে বিভিন্ন ভাষা থেকে এটাও কি দোষণীয়, যেমন বাংলা, ইংরেজি? অবশ্যই দর্শনীয়। যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে হচ্ছে আলি এক্সপ্রেস মেন ওয়েবসাইট এই একই কন্টেন্ট তো আবার এই স্প্যানিশে আছে, তখন হচ্ছে এই স্প্যানিশ ওয়েবসাইট যদি ব্লক লিস্টেড করে তাহলে আপনার আলি এক্সপ্রেসে তো যাবে। আচ্ছা আচ্ছা। এইটা হলো এই কাজগুলো কম পাবেন। অর্থাৎ এই ক্ষেত্রে তাকে ভাষা সাজেস্ট একটা করতে হবে। না না, যে মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে একটা করবেন। যদি বড় কোম্পানি হয় ভাষা সাজেস্ট কেন একটা করবেন, আপনি সমাধান করে দিবেন। এই যে এইভাবে সমাধান করে দিলে তার কোনো ক্ষতি হবে না। আচ্ছা ভাইয়া, আমি আমার কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এর আগে গুলো তো বুঝলাম যে নন ওয়েবসাইট বা নন ডাব্লিউ বা ডাব্লিউ আমরা বাইরে একটা প্রেসক্রিপশন করবো। তো এই জায়গাতে মূলত আমরা যে পেজটা দেখতেছি সেই পেজে যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে কি আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সাজেস্ট করবো? মানে এইটা আসলে কেন করবো এটা আমি একটু বুঝতে পারছি। আমি এই লাইনটা বুঝতে পারছি যে আমি এই যে ভাষাগুলোতে আমি চাই সেই ভাষাগুলোতে আমি HTML কোডের মধ্যে বাংলা হলে বাংলা, ইএস এরকম সবগুলো দিব। বাট এটা কেন দিব বা প্রেসক্রিপশনটা কেন করবো সেটা জানতে চাচ্ছি। কেন দিব বলতে, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে দিব, যাতে গুগল পেনাল্টি না দেয়, কারণ তাহলে ডুপ্লিকেট মনে করবে। কিন্তু গুগলের যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি এক ভাষায় হয়, যেমন আমার ওয়েবসাইট মাইন্ডসেট আইডি ইনস্টিটিউট, আমার তো মাল্টি ল্যাঙ্গুয়েজ না, তাহলে আর আমার অন্য এই কোডগুলো ব্যবহার করার কোনো দরকারই নাই। যদি কখনো ওয়েবসাইটে পান আপনারা যার যে ক্লায়েন্ট ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজে সে বিজনেস করে, মানে তার অনেক ভাষায় ওয়েবসাইটটা রূপান্তরিত করা, তাহলেই শুধু এই কোড ব্যবহার করা লাগবে। বুঝতে পারছেন? এটা দ্বারা কি গুগল থেকে আমরা হচ্ছে যে এটা অনেকগুলো ভাষা আছে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে আপনার ভাষায় আপনি কি মাল্টি ল্যাঙ্গুয়েজ ভাষা চান নাকি? যারা জিনিসটা ক্লিয়ার বুঝেনি নাই চান নাকি না, তো আপনার যদি দেখেন যে মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে তাইলে, না থাকলে এগুলো প্রশ্ন করা কি দরকার? যদি দেখেন যে তার ওয়েবসাইটটা মাল্টি ল্যাঙ্গুয়েজে, এটা তো আপনি দেখলেই বুঝবেন যে ওয়েবসাইটটা অন্যান্য ভাষায় হয়, এটা মানে ট্রান্সলেট করে যায়, তাইলে হচ্ছে তাকে বলবেন যে এটা তোমার কোড ব্যবহার করা লাগবে। আর যদি দেখেন না এক ভাষার, যেমন আমার ওয়েবসাইট, এই যে ক্রিয়েটিভের ওয়েবসাইট, প্রোডাক্ট ওয়েবসাইট, এগুলো তো এক ভাষার, এই এক ভাষার ওয়েবসাইট এই কোড লাগতেছে না, এগুলো হলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট লাগে। স্যার আমরা আর কি ক্লায়েন্টকে অফার করব যে তুমি এই কোডগুলো ব্যবহার করো, তাহলে গুগল তোমাকে পেনাল্টি দেবে না। যদি ওয়েবসাইটটা মাল্টি ল্যাঙ্গুয়েজের হয় তবে করবেন, এই অফারটা করব। এখানে আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা তো সাধারণত একটু আগে যেটা দেখলাম একটা ওয়েবসাইটের মধ্যে বাংলা অপশন আছে অথবা ইংরেজি অপশন আছে, সেটাকে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট বলতেছি। তো এটা আসলে অন্য দেশের কান্ট্রিতে এরকম হতে পারে যে মানে যেখানে দুইটা ভাষার ল্যাঙ্গুয়েজ অপশন থাকবে সেই জায়গাতে আমরা সবগুলা যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে সবগুলা এক করে ওনাকে সাজেস্ট করবো, তাই তো? হ্যাঁ, মানে যদি দুইটা থাকে মাত্র দুইটা দিবেন, তাহলে এতগুলো তো দেওয়ার দরকার নাই। যদি দুইটা থাকে মাত্র দুইটা কোড দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি বলতে চাচ্ছি যে আমি যদি এখন ওই শেষ কোডটা চেক করতে গিয়ে দেখি যে ওনার দুইটা কোডই দেওয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আর দিব না। না না, তাহলে কেন দিবেন? যদি থাকে তো আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আপনার কাজ হচ্ছে এসইও তে প্রবলেম থাকলে সমাধান দেওয়া। প্রবলেম যদি সলভ করা থাকে তাহলে আপনি কিসের সমাধান দিবেন? আচ্ছা ঠিক আছে, এবার ভাইয়া প্রশ্ন সবার শেষে নিলে ভালো হয় না? প্রশ্ন ক্লাসের মাঝখানে নিলে ক্লাস শেষ হবে না মনে হয়। ঠিক আছে ঠিক আছে ভাই কোশ্চেন আর নিয়েন না, সবার শেষে রাখলে মনে হয় ভালো হয়। না, বিষয়টা হয় কি, আপনাদের কথা ঠিক আছে, এনাদের কথা আমি বলি, এক মিনিট ক্লাসের বাইরে কথা বলি। সেটা হচ্ছে কি, দেখেন দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে কি যে কিছু প্রশ্ন আছে ক্লাসের বাইরে নেওয়া যায়, আর একটা হচ্ছে কি যে এই মুহূর্তে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে যেটা সামনে আরো টপিক গেলে এগুলো মনে থাকবে না, মানে তখন আর লাস্টে এই প্রশ্নগুলো করতে পারবে না। আর এখন এই প্রশ্নগুলো রেকর্ড থাকবে, রেকর্ড থাকলে পরে পরবর্তীতে আপনি দেখলে এটা আপনারও কনফিউশন দূর হয়ে যাবে। আর আপনি যদি এখন মনে করে রাখেন প্রশ্ন, দেখবেন যে এরপর আমি আরেকটা টপিক বলতেছি, আরেকটা টপিক আপনার নিজেরই মনে থাকবে না কি প্রশ্ন করতে চাইছিলাম। তো কিছু কিছু প্রশ্ন না ঠিক আছে, কিছু প্রশ্নের সাথে সাথে কিছু প্রশ্ন ইনস্ট্যান্টই নিতে হবে। ভাই মাইন্ড করো না, আমরা আসলে নোট করলে বেশি ভালো হয়। সবচেয়ে ভালো নোট করলে, জি জি জি, নোট করে রাখলে সবচেয়ে বেশি ভালো। কথা বলছেন, আমি নোট করে হয়তো বা ধারণার ক্ষমতা আপনার ভালো, আপনি রাখতে পারবেন, কিন্তু আমাদের এতগুলো স্টেপ নোট করে সেটা হয় না। সেটা হলে ভালো হয়। দেন কন্টিনিউ করতে দেন, সুন্দর লাগে দেন আপনারা, আমি বুঝি না বাচ্চা আপনারা
আশেপাশের বেশ বেশ কিছু অংশ বুঝে নেই। আচ্ছা রেকর্ড কয়েকবার দেখবেন, তারপরে আবার সাপোর্টে আসবেন, আমি আছি। আচ্ছা এই তারপরে বিষয়টা বলতেছি, মানে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আসলে মূল জিনিসটা হারিয়ে যায়। হ্যাঁ আচ্ছা, তো তারপরে যে বিষয়টা আছে সেটাকে বলা হয় হচ্ছে আপনার মেটা টাইটেল। যে এখন বিষয় হচ্ছে যে আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো শিখছিলাম সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। আপনাদের অনেকদিনই প্রশ্ন ছিল যে ভাই এই কিওয়ার্ড রিসার্চ যে করতেছি, কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইটে বসাবো কোন জায়গায়, মানে এইগুলো আমার কোন কাজে লাগতেছে, মানে আমি যে কিওয়ার্ড রিসার্চটা করবো বা ক্লায়েন্ট আমার টাকা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাই নিবে, এগুলো ক্লায়েন্ট করবেটা কি বা ক্লায়েন্টের লাভটা কি বা ক্লায়েন্ট কোন জায়গায় বসাবে, এইটা নিয়ে কিন্তু এখন আমরা কথা বলতেছি যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা কিওয়ার্ড গুলো কোথায় বসাবো। এইটা হলো একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে আমাকে ক্লায়েন্ট তো একটা মাদার কিওয়ার্ড দিল, সিট কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের আন্ডারে আমি তাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। একটা পেজে তো একটা কিওয়ার্ড বসানো যায়, তো 10টা কিওয়ার্ড ক্লায়েন্ট কোথায় বসাবে? তো এইটাও একটা প্রশ্ন। তো আমরা এখন দেখবো যে আমরা কিওয়ার্ড গুলোকে কিভাবে অর্গানাইজ হইতে আমরা পেজের মধ্যে বসাইতে পারি, ঠিক আছে? তো মেটা টাইটেল কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। তো প্রথমত হচ্ছে আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরেন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি একটা কিওয়ার্ড, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা একটা কিওয়ার্ড, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স একটা কিওয়ার্ড। এখন আমার একটা পেজ হবে ডিজিটাল মার্কেটিং নামে, এখানে আমি ডিজিটাল মার্কেটিং নামে লেখালেখি করবো কোর্সের। এখন বলেন এই 5টা কিওয়ার্ড আমি কিভাবে ব্যবহার করতে পারি একটা পেজের মধ্যে? টাইটেলের মধ্যে। টাইটেল তো হবে মনে করেন যে মাত্র 57 ক্যারেক্টারের। আমরা জানি একটা অপটিমাইজ টাইটেলের ক্যারেক্টার হচ্ছে 57 ক্যারেক্টার, 57 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে এসইও ফ্রেন্ডলি টাইটেলে। এটা অন পেজ এসইও আমরা বলবো যে একটা আদর্শ টাইটেল হবে হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, তো বুঝেন তাই না? এখন টাইটেল হয়তো হবে হলো 57 ক্যারেক্টারের। এখন আমার কিওয়ার্ড হচ্ছে 5টা, একটা আমার ডিজিটাল মার্কেটিং এর জন্য 5টা কিওয়ার্ড রিসার্চ করছি, ফাইনাল করছি 5টা, হয়তো রিসার্চ করছি 15টা, ফাইনাল করছি হলো 5টা। এই 5টা কিওয়ার্ড আমি এখন টাইটেলের মধ্যে দিতে পারবো? জি না, একটা টাইটেলে বাকিগুলো কি সাবটাইটেলে যাবে? না, মেন টাইটেল আমি কিভাবে দিতে পারি সেটা চিন্তা করেন, যে মেন টাইটেল আমরা কিভাবে দিতে পারি। স্যার এটা আমরা এভাবে দিতে পারি, ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি ইন ঢাকা, সবগুলো মিলিয়ে। হ্যাঁ ওইটাই করবো। এই যে দেখেন আমরা মার্চ করবো। আচ্ছা একজনের শুভ চৌধুরী ভাই শুধু কি লিখতেছেন, এটার মানে কি? আচ্ছা তো দেখেন ডিজিটাল মার্কেটিং এই কথাটা নিলাম প্রথম থেকে, তৃতীয় লাইন থেকে আমরা কিওয়ার্ড থেকে নিচ্ছি কোর্স, এটা মিসিং। আচ্ছা তো দেখেন এই দুইটা কিওয়ার্ডের মধ্যে চলে আসছেন আমার এই লাইনের মধ্যে, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমার কি দুইটার মধ্যে চলে আসছে কিনা? জি জি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স বাদ আছে শুধু বিডি, তাহলে আমি এটাকে নিচ্ছি। তো আমার এই 3টা কিওয়ার্ড কি চলে আসছে না? জি। আচ্ছা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, তার মানে হচ্ছে যে বেস্ট কথাটা আমার দরকার, তো আমি বেস্টটা নিচ্ছি, এটা আমি এখানে যুক্ত করছি। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বিডি, তো ঢাকা কি বাংলাদেশের ভিতরে না? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এই 5টা কিওয়ার্ডই কিন্তু এখন মোটামুটি চলে আসছে, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বিডি, তার মানে আমার 5টা কিওয়ার্ড দ্বারা একটা টাইটেল বানাইলাম, যেটা আমার কিন্তু 57 ক্যারেক্টারের ভিতরেই আছে, আমার সবগুলো কিওয়ার্ডই আছে। এরকম যদি 10টা কিওয়ার্ডও থাকতো আমি কিন্তু এটাকে মার্জ করে নিতে পারতাম। কিন্তু সেই ক্ষেত্রে লোকেশনটা কি কভার আপ করবে? কারণ ঢাকা বিডির ভিতরে হইলো বিডি একটি আলাদা কিওয়ার্ড, ঢাকা একটি আলাদা কিওয়ার্ড। না এইটা আপনাকে হচ্ছে যেটা করতে, এটা আপনি তো দুইটা একসাথে দিতে পারেন না। যেমন ধরেন এখন যদি আপনি কি করেন যে ইন ঢাকা বিডি, এটা হবে না। এখন যদি বলেন যে ইন ঢাকা বিডি। আচ্ছা আরেকটা বিষয়, বিডি না দিয়ে বাংলাদেশটাও তো একটা, কেউ যদি বাংলাদেশ দিয়ে সার্চ দেয় তখন তো আমি বাদ পড়ে যাবো, এই জন্য বিডির বদলে। না এখন বিষয়টা বুঝেন, গুগল এতটা বোকা না, আপনি বুঝেন। এখানে আপনি যেটা করবেন এটা ঢাকা দিবেন না, আমি যেটা বলি আপনাকে ইন বিডি দিবেন। ইন বিডি দিলে কি হবে,
এইটা আপনার টাইটেল হইলো, তখন যখন সাবটাইটেল আর ভিতরে কন্টেন্টের মধ্যে যখন বাংলাদেশ লেখা থাকবে, ঢাকা লেখা থাকবে, তখন এটা গুগল যে স্ক্রলার, ওই যে প্রথম ক্লাসে বলছিলাম কলার স্ক্যান করে, ওই স্ক্যান করার সময় কিন্তু ওটা বুঝবে যে এটা বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে যারা সার্চ করে তাদেরকেও দেখাইতে হবে। বুঝতে পারছেন? গুগল ইন্টেলিজেন্ট, আমাদের মতো বোকা না, বুঝছেন? জি আপনাকে ব্রড এরিয়াটা দিয়ে দিতে হবে, ওই ঢাকাটা না দিয়ে বাংলাদেশটা দিয়ে দিতে হবে, বুঝছেন? আর যদি দেখেন যে ক্যারেক্টার বাইরে যায় তাহলে বিডি দিবেন, বিডিটাও গুগল বুঝতেছে। তো আমরা হচ্ছে এইভাবে টাইটেল তৈরি করব, পারবো না আমাদের যে কিওয়ার্ড দিবে বায়ার, অনেক সময় বায়ার কিওয়ার্ড দিবে অথবা আমি কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমি হচ্ছে কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিতে পারবো না, জি পারবো, টাইটেল বানাবো। এখন টাইটেল বানানোর পর আমাকে এটা কোন পেজের জন্য, এটা হলো ডিজিটাল মার্কেটিং পেজের জন্য, তাহলে আমি যেটা করব এখানে আমি পেজের নাম দিব ডিজিটাল মার্কেটিং পেজ, আর এই পেজের টাইটেল হবে এটা, সাজেস্ট করবে যে সাজেস্ট পেজ টাইটেল এটা, আর পেজের নাম হবে এটা। এরকম ভাবে তার যতগুলো কিওয়ার্ড দিবার যতগুলো পেজ হবে প্রত্যেকটার জন্য আমি পেজের নাম দিব আর টাইটেল সাজেস্ট করব, পেজের নাম দেব টাইটেল সাজেস্ট করব, পারবো না? জি পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে মিসিং মেটা টাইটেল। আমরা গত ক্লাসে দেখছিলাম অডিট করার সময় একটা জিনিস খেয়াল করছি যে অনেকগুলো আমাদের টাইটেলের মধ্যে মিসিং আছে, টাইটেল মানে টাইটেল নাই, অনেকগুলো পেজ আছে যেগুলো টাইটেল নাই, আমরা অডিটে পাই। ভাই যে মেটা শব্দটা দ্বারা কি বুঝছি যে মেটা টাইটেল গুলো হচ্ছে মেটাটা কি? এটা হচ্ছে আপনার এসইও এর একটা পরিভাষা, আপনার বিভিন্ন জিনিসের পরিভাষা থাকে না যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেক্টরে ব্যবহার হয়। তো মেটা টাইটেল এটা হচ্ছে আপনার এসইও তে মেটা টাইটেল বলা হয়, টাইটেলকে মেটা টাইটেল, ডেসক্রিপশনকে মেটা ডেসক্রিপশন বলা হচ্ছে, বুঝতে পারছেন? এগুলো এক একটা পরিভাষা। আচ্ছা, তো আমি একটু করে বলি, যিনি জিজ্ঞেস করছেন মেটা টাইটেল, এটা হচ্ছে আপনি এইচটিডি মানে HTTPS এগুলো শিখলে বুঝতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে কি দেখেন, মিসিং মেটা টাইটেল মানে হচ্ছে মিসিং যে টাইটেল গুলো আছে পেজের, এগুলোর জন্য আপনি যেটা করবেন, যে পেজ গুলোর জন্য হচ্ছে আপনার মিসিং মেটা টাইটেল আছে ওইগুলার জন্য আপনি কিওয়ার্ড আগে রিসার্চ করবেন বা বায়ারকে কিওয়ার্ড দিতে বলবেন, ওই কিওয়ার্ডের উপর আপনি আবার এইভাবে হচ্ছে আপনি আবার টাইটেল সাজেস্ট করবেন, পারবেন না? যে পেজগুলোতে মিসিং মেটা টাইটেল আছে ওইগুলোতে আপনি কিওয়ার্ড নেবেন, ওই পেজের কিওয়ার্ড কি, পেজটার টাইপ কি, ওই কিওয়ার্ড নিয়ে ওই পেজের আপনার আবার হচ্ছে এই টাইটেল সাজেস্ট করবেন, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা, তারপরে হলো ডুপ্লিকেট মেটা টাইটেল। ডুপ্লিকেট হচ্ছে একই টাইটেল মাল্টিপল পেজে যদি থাকে, ধরেন পেজ নাম্বার 1 এও হচ্ছে যে টাইটেল, পেজ নাম্বার 2 তেও সেই টাইটেল, পেজ নাম্বার 5 এও সেই টাইটেল, তাইলে হলো কি ডুপ্লিকেট টাইটেল আছে। তাহলে সব ডুপ্লিকেট টাইটেল তাইলেও কিন্তু গুগল কিন্তু পেনাল্টি দিবে, একটা পেজকে রাখবে বাকি 2টা পেজ ডিলিট করে দিবে, মানে ব্ল্যাক লিস্টেড করবে, পেনাল্টি। এটা থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এটাকে ফিক্স করতে হবে এসইওর জন্য। তো আপনাকে বাকি 3টা পেজ যদি একই টাইটেল থাকে, একটা পেজের টাইটেল মেন রাখে বাকি 2টা পেজের টাইটেল চেঞ্জ করতে হবে, এবং ওই পেজ দুইটার যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের টাইটেল বানাইয়া দিতে হবে, যেটা আগে দেখাইলাম। কিওয়ার্ড রিসার্চ করব ওই পেজের জন্য, তারপর ওই পেজের কিওয়ার্ড দিয়ে আমি টাইটেল বানাই সাজেস্ট করব, বুঝাইতে পারছি? জি। আচ্ছা, তারপরে আসে হলো মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমি একটু বুঝাই আপনাদেরকে, মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল কোনগুলোকে বলে, অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবেন। ধরেন ডিজিটাল মার্কেটিং লিখি, যদি একটু বলে দিতেন যে তাদেরকে HTML এর বেসিক কোন ক্লাস বা টিউটোরিয়াল যদি দেখে নেয় হাফ অ্যান আওয়ারের জন্য, ওটাই তাদের জন্য যথেষ্ট হবে যে বোঝার জন্য HTML HTTP এই ট্যাগগুলো কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন মনে করেন যে এই যে এইটাকে বলা হয় হচ্ছে আপনার মেটা টাইটেল, আর এই যে নিচে যেগুলো এটাকে বলা হয় হলো মেটা ডেসক্রিপশন, বুঝতে পারছেন? জি জি। এই যে মেটা টাইটেল আর এই যে নিচে এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আবার এইগুলো কিন্তু আমার টুলের কারণে আসছে, ওইগুলো আবার পাইবেন না। এইগুলোকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এগুলো আবার কোথা থেকে দিতে হয় এগুলো আবার আমরা দিব ওই যে অন পেজেস এর ক্লাসে, এগুলো আবার এখন বুঝলেন না, ওইগুলো পরে বুঝলেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্লাস করতে, এই জন্য বলি কোনো ক্লাস মিস করেন না, তাহলে একটা ক্লাস মিস করলে আর এক ক্লাস ভুলাই যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে মেটা ডেসক্রিপশন হচ্ছে কোন একটা পেজের যদি মেটা ডেসক্রিপশন থাকে, মেটা ডেসক্রিপশন কিন্তু পেজের মধ্যে যায় পাওয়া যায় না। আপনি যদি কোনো পেজের ভিতরে যায় মেটা ডেসক্রিপশন খুঁজেন তাহলে কিন্তু পাবেন না, কন্টেন্ট পাবেন। এই যে এখানে কিন্তু কোথায় মেটা ডেসক্রিপশন আপনি কিন্তু বলতে পারবেন না এখানকার মেটা ডেসক্রিপশন কোনটা, এখানে কিন্তু মেটা ডেসক্রিপশন দেখা যায় না। এটা হলো এসইও যখন করবেন টুলের মাধ্যমে আপনি দিতে পারবেন, আর দেখার জন্য হলো এসইও কোয়ার্ক দিয়ে হলো আপনি দেখতে পারবেন।
এই যে এসইও কোয়ার্কের ডায়াগনোসিসে যদি আমি আসি, এটার মেটা ডেসক্রিপশন হচ্ছে এই যে এইটা, এই যে মেটা ডেসক্রিপশন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মেটা ডেসক্রিপশন যদি কোনো পেজে না থাকে, আপনি ওইভাবে মেটা ডেসক্রিপশন লিখবেন। কিভাবে মেটা ডেসক্রিপশন লিখবেন, এইটার জন্য আপনাদের টুল আছে, এই যে টুল ফ্রি আপনার এআই টাইটেল জেনারেটর আর মেটা ডেসক্রিপশন জেনারেটর আছে। আপনারা এইগুলোতে মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন জেনারেটর, এটাই আপনারা যাবেন। এই যে এইখানে গেলে পরে আপনার কিওয়ার্ড গুলো দিবেন, কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো দিলে আপনার হচ্ছে মেটা ডেসক্রিপশন লিখে দিবে। আমি আপনাকে দেখাই, এই যে কিওয়ার্ড গুলো দিলাম, এখন মেটা ডেসক্রিপশন লিখে দিবে। এই যে এইটা কিন্তু এসরেফ এর টুল, যেটাতে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। আচ্ছা, এই ব্রাউজারটা আমার খালি ঝামেলা করে, আমি অন্য একটা ব্রাউজারে নিচ্ছি। ভাইয়া ব্রাউজারটা একবার কেটে দিয়ে আবার অন করেন, ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, এত কল দিচ্ছে। ভাই একটা প্রশ্ন ছিল, করতে পারবো? করে ফেলেন। ভাই এই যে যে টুলস গুলা আপনি দেখাচ্ছেন, এটা কি এআই টুলস? হ্যাঁ, এগুলো এআই টুলস। ভাই আমাদের ওই কিওয়ার্ড রিসার্চের জন্য ওই যে এর আগে যে আমাদের একটা টুল দিছিল, ওটার কি কোনো এআই টুলস নাই ফ্রি? না ভাই, ফ্রি না, এটা পেইড ভার্সনে পাবেন, ফ্রিতে পাবেন না, আমাদের যে অডিটের জন্য যেটা দিছিলেন আর কি, অডিটের জন্য যে এগুলো সবগুলো যাবে। এসিএম রাশটা, এসিএম রাশ, এসিএম রাশ, এসিএম রাশের কি আপনার বিপরীতে কি অন্য কোনো টুল আছে যেটা আমরা ইউজ করতে পারি? টুল আছে ভাই, অনেক টুল আছে, কিন্তু ওইটা বেস্ট আর কি, ওইটা অনেক ভালো কাজ করে। এইটা এসিএম এর মতো কোনো এআই টুল নাই ভাই, যে ওটা আমরা এআই এর মাধ্যমে কোনো ই করতে পারি? ভাই এই অনেক আছে, আমি যে এসএ ক্লাস নিচ্ছি না, এগুলো আছে, আমি আপনাদেরকে লাস্টের দিকে অ্যাডভান্স এগুলো নিয়ে আলোচনা করব। তোমার জন্য বারবার লাগে তুমি এটা দিও না। এআই এসইও কোর্স অনেক চলতেছে, যদিও বাংলাদেশ এখনো শুরু হয় নাই। এআই এসইও কোর্স চলতেছে অনেক। এই দেখেন মেটা ডেসক্রিপশন তৈরি করে দিল, এরকম আপনি হচ্ছে কিওয়ার্ড দিলে মেটা ডেসক্রিপশন তৈরি করে দিবে, তো আপনি হচ্ছে এগুলো বায়ারকে সাজেস্ট করতে পারবেন। এটা কি সরাসরি দেওয়া যাবে হিউম্যান টাচ ছাড়া? হিউম্যান টাচ একটু দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকেই তো মনে করেন যে আপনারা হচ্ছে মানে ইংরেজিতে অত এক্সপার্ট না যে কিওয়ার্ড দিয়ে আপনারা মেটা ডেসক্রিপশন বানাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই টুলের মাধ্যমে বানাবেন, তারপরে কিছুটা হিউম্যান টাচ দিবেন। যদিও এখানে খুব সুন্দর করে কিন্তু লিখে দিছে কিওয়ার্ড দিয়ে, খুব সুন্দর করে। তো আপনাদের যেটা কাজ হবে, মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড দিয়ে দেখাই দিছে। যে সব পেজে মেটা ডেসক্রিপশন মিসিং আছে, অডিটে দেখবেন যে মিসিং মেটা ডেসক্রিপশন কোন পেজগুলোতে, ওই পেজগুলোর জন্য আপনি আবার এই যে এখানে সাজেস্ট করবেন মেটা পেজের লিংক দিবেন, পেজ হাইপার লিংক করে দিবেন। পেজের হাইপার লিংক করার কারণ হলো এখানে হোম পেজ, তারপর আপনি এখান থেকে হাইপার লিংক করা যায়, তো হাইপার লিংক করে আপনি এখান থেকে হচ্ছে দিয়ে দিবেন, তো দিয়ে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন, এখান থেকে আপনি হচ্ছে হাইপার লিংক করে দিবেন, তো হয়ে গেল। হ্যাঁ, যদি এআই দিয়ে যদি লিখি, মানে এভাবে জেনারেটর দিয়ে যদি লিখি আর কি, তাহলে তো ভাইয়া এই অন্য কারোর সাথে যদি মিলে যায় তাহলে সমস্যা না? এরকম তো কন্টেন্ট তো মিলে যাওয়া যাবে না এটা ডেসক্রিপশন টাইটেল ভাই, এইগুলো নিয়ে আপনার তেমন ঝামেলা করে না। মেইন সমস্যা হলো কন্টেন্ট কপি করা যাবে না, কন্টেন্ট। হ্যাঁ ভাই, হ্যাঁ কন্টেন্ট নিয়ে বলতেছি, তাহলে ওটা কন্টেন্ট না? না না, এটা তো কন্টেন্ট না, এটা হলো মেটা ডেসক্রিপশন। এটা আপনি তো কন্টেন্টের ভিতরে দিবেন না, এটা এসইও এর ভিতরে দিবেন, বুঝছেন? বুঝতে পারছি, ধন্যবাদ। আর কন্টেন্ট রাইটিং আমি দেখাবানি, বুঝছেন? কন্টেন্ট রাইটিং, তারপরে বর্তমানে এআই দিয়ে কন্টেন্ট কিভাবে রাইটিং করা যায়, হিউম্যান একদম পুরোপুরি হিউম্যান ডিটেক্টেড, মানে কোন ধরনের এআই ডিটেক্ট করবে না, এরকম টুলও আছে। মানে আপনি 100% এআই ফ্রি কন্টেন্ট লিখতে পারবেন, লিখবেন এআই দিয়েই, কিন্তু আপনি আর একটা টুল দিয়ে পুরোপুরি হিউম্যান টাচ করে ফেলতে পারবেন। আচ্ছা ভাই, আর ভাই তাহলে তো হচ্ছে ওই এখন মানে ইংলিশে অত দক্ষ কম হলো, ওইটা দিয়ে চালাই দিতে পারবো? চালাই দেওয়া যাবে। টুলটার নাম কি? এগুলো আমরা বলে দেবো, চিন্তা করেন না, এগুলো একটু টেনশন নেন না। আচ্ছা, তো ভাইয়া মেটা টাইটেলে যেরকম সংখ্যাটা নির্দিষ্ট ছিল, এখানে কি মেটা ডেসক্রিপশনে কোনো সংখ্যা নির্দিষ্ট আছে যে 56 এর উপরে যাওয়া যাবে না, 100 এর উপরে? নাকি এআই জেনারেট করা, এটা ডিলিট করতে পারবে না? টুলটার নাম কি? আচ্ছা, ওইটা আমি বলে দেব, ওইটার জন্য চ্যাট জিপিটি বেস্ট। আচ্ছা, চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তে হচ্ছে আপনারা হচ্ছে কন্টেন্ট লিখতে পারবেন, আর হিউম্যান একটা রাইট আছে, ওইটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে হিউম্যানাইজ করতে পারবেন, যে পুরোপুরি চ্যাট জিপিটি কে ফ্রি করে দিবে, কোনো এআই ডিটেক্ট করবে না। আচ্ছা, ওইটা আমি সামনে দেখাই দিবানে। আচ্ছা, বিষয় হচ্ছে কি যে আপনার হচ্ছে
টাইটেলে হলো 57 ক্যারেক্টার থেকে হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল রাখতে হবে, টাইটেল। আর মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন রাখতে হবে হলো 140 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে। বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হলো আমি হাইপারলিংকের কথা যেটা বলছিলাম অনেক আগে বলছিলাম, মনে করতেছে না। হাইপারলিংকটা কিভাবে আমরা সেট করবো একটু যদি আপনি এখন দেখা দিতেন। এই যে এখানে আপনি রাইট বাটন ক্লিক করলে এই যে এখান থেকে দেখবেন যে হাইপার লিংক করা যায়। এই যে এখান থেকে হাইপার লিংক একটু আগে দেখাচ্ছিল, লিংকে গেলে এখান থেকে অ্যাড্রেস লিংক দিয়ে আপনি ওকে করে দিলে এটা যে পেজের সাথে দিবেন ওই পেজের সাথে হাইপার লিংক হয়ে যাবে। বায়ার এটা এটা এই জন্য দেওয়া আছে কোন পেজের জন্য, যাতে এটা তো হয়তো বায়ার নিজে করবে না, কোন একজন ডেভেলপারকে দিয়ে করাইতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পেজগুলোর সাথে কোন পেজের জন্য কোন ডেসক্রিপশনটা হাইপারলিংক করে দিলে হচ্ছে মনে করেন সহজেই উনি বুঝতে পারবে, অ্যাড্রেসটা খুঁজে পাবে আর কি, অ্যাড্রেসটা খুঁজে পাবে এই আর কি। আচ্ছা, তারপর হলো ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। যদি ওই একই কথা ওই টাইটেলের মতোই, যদি আপনার কোন ধরনের পেজে আপনি এটা অডিট করলে পাবেন, এমনি কিন্তু পাবেন না। অডিট করলে দেখবেন কিছু পেজে আছে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, মানে একই ডেসক্রিপশন 2-3টা পেজে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই পেজগুলোতে যেমন একটা পেজের মেটা ডেসক্রিপশন রাখবেন আর বাকিগুলোকে ডিলিট করে দিয়ে ওইগুলোর জন্য সাজেস্ট করবেন কোন পেজের জন্য পেজটা এখানে দিয়ে হাইপারলিংক করে ওই পেজের জন্য মেটা ডেসক্রিপশন লিখে আপনি দিয়ে দিবেন যেগুলো মিসিং আছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, ডুপ্লিকেট আছে। তারপর হলো হেডিং। হেডিং বলতে বোঝায় হচ্ছে হেডিং হলো 6 ধরনের হয়, H1 H2 H3 H4 H5 H6 6 ধরনের হয়। তো আপনি হচ্ছে একটা পেজের মধ্যে H1 ব্যবহার করতে পারবেন একবার, মাল্টিপল ব্যবহার করতে পারবেন না। আর একটা হলো আবার যদি একবারের নিচে ব্যবহার করেন, মানে কোনো পেজে যদি H1 না থাকে তাহলে হলো মিসিং, এটাও এসইও তে ইমপ্যাক্ট করে। তো আপনি মিসিংও রাখতে পারবেন না, আবার একের অধিকও ব্যবহার করতে পারবেন না, H1 একটা ব্যবহার করতেই হবে। আর H2 3 4 5 এগুলোকে বলা হয় সাব হেডিং, এগুলো আপনি ব্যবহার করতে পারেন মাল্টিপল। আসলে এগুলো বুঝতেছেন কিনা, এগুলো এসইওর ভাষা, বুঝছেন? হেডিং, সাব হেডিং। তো এগুলো হচ্ছে মনে করেন যে আপনি H1 ব্যবহার করতে পারবেন একটা পেজে একবার, না ব্যবহার করলে মিসিং, এটা আপনাকে এসইও তে ক্ষতিকর প্রভাব দিবে। আর বেশি ব্যবহার করলে হলো ডুপ্লিকেট, মাল্টিপল, এটাও ক্ষতিকর হবে, একবার ব্যবহার করতেই হবে। আর H2 3 4 5 এগুলো সাব হেডিং, এগুলো মাল্টিপল ব্যবহার করতে পারবেন। হেডিং কোনগুলোকে বোঝায় আমি দেখাচ্ছি। ধরেন আমরা কোথায় যাইতে পারি, এইখানে ধরেন এই যে দেখেন এইটা ধরেন ওদের টাইটেল, এটা অ্যাবাউট পেজের। তারপরে এইটা একটা মনে করেন হেডিং, তারপরে মনে করেন নিচের দিকে যদি আসেন এই যে একটা হেডিং, এইখানে মনে করেন যদি আসেন এই যে একটা হেডিং। এই হেডিং গুলো আবার নাম আছে, কোনটা H1, কোনটা H2, কোনটা H3, কোনটা H4, কোনটা H5, কোনটা H6। বুঝছেন? তো আপনি একটা পেজে একটা H1 একটাই ব্যবহার করতে পারবেন, আর বাকিগুলো H2 3 4 এগুলো হলো সাব হেডিং, এগুলো মাল্টিপল ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? জি ভাই। কোন একটা পত্রিকাতে ঢুকলে আরো ক্লিয়ার হয়ে যায়, কোন একটা পত্রিকার ওয়েবসাইটে ঢুকুন, হ্যাঁ, ওখান থেকে আপনি দেখতে পারবেন। পত্রিকার প্রথম আলোতে যদি যান তাহলে দেখবেন, বা যে কোনো জায়গায় গেলে দেখবেন যে প্রচুর কলামে কলামে লেখে। মনে করেন যে ওই যে আমরা গরুর রচনা লিখতাম না যখন, তারপরে দেখতেন যে ছোট ছোট করে হেডলাইন দিতাম, তারপরে আর কতটুকু প্যারা লিখতাম, ওই ছোট ছোট ওই হেডলাইন গুলোকে আমরা হলো হেডিং বলতেছি। ধরেন প্রথম আলোতে যদি যাই, তো একটা নিউজ ওপেন করি, এইটাকে বলবো আমরা হলো H1, মানে মেন হেডিং, যেটা হলো যেটার উপর বেসিস করে কন্টেন্টটা লেখা। তারপরে আবার দেখবেন কি ছোট ছোট হেডিং থাকে, যদি এখানে নাই, এখানে ছোট ছোট একটা মোটা লাইন থাকে, তারপরে আবার লেখা থাকে মোটা লাইন থাকে, এগুলোকে আবার মনে করেন সাব হেডিং বলে। এই সাব হেডিং গুলোকে হচ্ছে আপনার H2 H3 H4 এগুলো রাখতে হয়। বুঝতে পারছেন? H2টা কোথায় রাখে ভাই? H2 গুলো এইগুলাকে রাখতে হবে, এই মনে করেন যে দ্বিতীয় সারির তৃতীয় সারি যেগুলো, এই যে আমি যদি দেখাই আপনাকে যে কোনগুলো H2 আছে কোনগুলো H3 আছে আমি দেখাই। এই দেখেন হেডিং, এইখানে আমি যদি ওপেন করি, এই দেখেন এইখানে অ্যাবাউটটা হলো H1, দেখতেছেন? অ্যাবাউট, এই যে এইটা হলো H1, এই যে এইটা হলো এই পেজের জন্য হলো এইটা হলো পেজ নেম, মানে এইটা হলো H1। তারপরে দেখেন H2 আছে আওয়ার মাইলস্টোন, এই আওয়ার মাইলস্টোনটা H2 ব্যবহার করছে।
তারপরে হলো H2, দেখেন প্রত্যেকটা H2 অনেকগুলো ব্যবহার করছে। H3 ব্যবহার করছে হচ্ছে ওয়ান অফ দা ISO সার্টিফাইড। এই যে ওয়ান অফ দা ISO সার্টিফাইড কই আছে, এটা হলো এই যে এটা হলো H3 ব্যবহার করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইগুলো হলো কোথায় ব্যবহার করবেন, যখন অন পেজ এসইও করবেন না তখন আমরা এগুলো দেখাবো কেমনে ব্যবহার করতে হয়। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে 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 ওকে। তো এগুলো আপনারা ব্যবহার করবেন। তার মিসিং যেগুলো থাকবে ওইগুলো একই অবস্থা, কোন পেজে মিসিং আছে এবং H1 কোনটা দিবেন, H2 কোনটা দিবেন বলে দিবেন। তারপরে হলো মাল্টিপল হেডিং। এই যে আমরা বলছি যে একটা পেজে মাল্টিপল হেডিং ব্যবহার করতে পারবেন না, একটা H1 ব্যবহার করতে হবে। আরেকটা কথা বলে দেই, ম্যাক্সিমাম CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস, এগুলোতে আপনি টাইটেল যেটা দেন ওইটা অটোমেটিক H1 হয়ে যায়। তো আপনাকে মানে বাড়তি করে H1 দিতে হবে না, অটোমেটিক হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, H2, 3, 4 এগুলো দিতে হবে। আর অন পেজ এসইও এগুলো না দিলে অন পেজ স্কোর বাড়ে না, এটা আপনারা দেখতেই পারবেন। আচ্ছা, তো মনে করেন মাল্টিপল হেডিং যদি থাকে তাহলে যেটা করবেন, যেই পেজে মাল্টিপল হেডিং আছে মানে H1 ডাবল আছে, যেমন একটু আগে দেখলেন যে H2 কিন্তু এখানে অনেকগুলো আছে না, এইখানে দেখলেন যে H2 অনেকগুলো আছে। এই দেখেন H2 কতগুলো, একটা দুইটা তিনটা চারটা তিনটা, কিন্তু H1 কিন্তু একটার বেশি নাই। তো এই H2 আপনি অনেকগুলো দিতে পারবেন, কিন্তু H1 বেশি দিতে পারবেন না। যদি H1 বেশি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, H1 বেশি থাকলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন পেজের নাম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে আপনি বায়ারকে বলবেন যে বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রিমুভ H1 ট্যাগ, মেক ইট H2, এটা H1 ট্যাগ থেকে রিমুভ করে H2 বানাই দাও। এবং হাউ টু ক্রিয়েট সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, রিমুভ H1 ট্যাগ, তো এটাকে 2 বানাই দাও। এইটা কিপ অ্যাজ ইট, এটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে শুধুমাত্র H1 থাকবে, আর এই দুইটা হচ্ছে H1 আছে, এই দুইটাকে তুমি রিমুভ করে H1 থেকে H2 করে দাও, বুঝতে পারছেন? এরকম গাইডলাইন দিবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে এডিটোরিয়াল স্ট্রেংথ। মনে করেন যে কোন একটা কন্টেন্টের মধ্যে বলা আছে ডিজিটাল মার্কেটিং নামে একটা পেজ আছে, ইনরিচ ইওর পেজ কন্টেন্ট উইথ অ্যান এডিশনাল 200 থেকে 250 ওয়ার্ড, the content should be descriptive and cover all service, please focus on keyword within digital marketing training, digital marketing course, keyword naturally। আপনাকে যেটা করতে হবে, অনেকগুলো পেজে আপনার হয় কি যে আপনার একটা পেজের একটা কন্টেন্টের একটা লেন্থ আছে, লেন্থ যেটা হচ্ছে মনে করেন যে একটা কোম্পানি ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে 700 থেকে 800 ওয়ার্ডের কন্টেন্ট প্রেফার করি একটা পেজের জন্য। আবার মনে করেন ই কমার্সের জন্য একটা প্রোডাক্টের জন্য 250 ওয়ার্ডের কন্টেন্ট প্রেফার করি। আমরা অ্যাফিলিয়েটের জন্য 3000 ওয়ার্ডের মতো 2500 থেকে 3000 ওয়ার্ডের কন্টেন্ট প্রেফার করি। আবার মনে করেন ব্লগিং এর জন্য ওরকম 2000 থেকে 2200 ওয়ার্ডের কন্টেন্ট প্রেফার করি। তো ওরকম যদি আপনার যদি কম থাকে, যদি কোনো একটা পেজে কম থাকে, তাহলে আপনি যেটা করবেন এইটাকে বলা হয় এডিটোরিয়াল স্টাইল। ডিজিটাল মার্কেটিং আপনি ধরবেন একটা পেজ আছে ডিজিটাল মার্কেটিং, যেখানে আপনি বলবেন যে এখানে আপনি আরো 200 থেকে 250 ওয়ার্ড কন্টেন্ট অ্যাড করেন, যেখানে আপনি ফোকাস করবেন হচ্ছে এই কিওয়ার্ড, এই দুটো কিওয়ার্ড বেশি ফোকাস করে ন্যাচারালি ফোকাস করে আপনি কন্টেন্ট বাড়ান, বুঝতে পারবেন? যদি দেখেন কোন পেজে কন্টেন্ট কম আছে, কোন পেজে কোন ধরনের ওয়েবসাইটে কোন ধরনের কন্টেন্ট থাকতে হয়, বুঝতে পারছেন না? বলে দিলাম কিন্তু যে 250, কোম্পানি হইলে হলো 800, বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় অনেকের HTML নাই, তো এই জন্য প্র্যাকটিক্যাল আসলে ভিজুয়ালাইজ করতে পারতেছে না, এইটা আসলে সবার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যখন অন পেজ এসইও করব, আমরা তো এখন এই যে আমি বলতেছি কি স্টেপ বাই স্টেপ যদি অ্যাডভান্স বুঝতে যান তাইলে সমস্যা হবে, অ্যাডভান্স বুঝতে না গেলে সমস্যা হবে না। আপনি যখন গতকালকে দেখছেন শুধু প্রবলেম সলভিং করে রিপোর্ট তৈরি করা, যদি এখন বুঝতে গেছেন এগুলো কি রে ভাই, এগুলো সমাধান কেমনে করে, তাইলে পরে আপনি বুঝতে পারতেন না। শুধুমাত্র প্রবলেমের কিভাবে খুঁজে বের করতে হয়, রিপোর্ট বানাইতে হয়, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আজকে হলো সমাধানগুলো মানে কিভাবে লিখতে হয় শুধু এইটুকু, এগুলো কিভাবে করবো, এগুলো কিভাবে করবো এটা হলো আমার সামনের ক্লাসে, এগুলো কিভাবে করবো। এটাকে আজকে এই পর্যন্ত রাখা যায় না, কারণ আমাদের তো ক্যাচ করার একটা বিষয় আছে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন যে আমরা পরবর্তী ক্লাসে বাকি ক্লাসটা কন্টিনিউ আর অনেক? না ভাই, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার হোক, যাদের সমস্যা ক্লাস থেকে বের হয়ে যাক, লাইভ ক্লাসটা সে আবার সকালে দেখলো বা অন্য টাইমে দেখলো। ভাই আমি তো এই টাইমটা এখন বের করছি, অন্য সময় তো আমি এই টাইমটা বের করতে পারবো না ভাই। আরো কিন্তু 1 ঘন্টা লাগবে, মানে আরো যত পয়েন্ট আছে আরো 1 ঘন্টা লাগবে। আপনি আপনার মডিউল অনুযায়ী গেলে বেটার।
আচ্ছা আমরা আজকের মতো এই পর্যন্ত শেষ করি, আগামী ক্লাসে আমরা আবার কথা বলবো। আচ্ছা এখন যার প্রশ্ন আছে প্রশ্ন করেন, আরো 1 ঘন্টা লাগবে ভাই। ভাই ওই যে নিচেরটা শেষ করে দেন, পেজ উইথ থিম দিয়ে দিন ভাই। আচ্ছা আমি রেকর্ড অফ করে দিচ্ছি। যে পেজটা ধরছেন এটা ক্লিয়ার করলে কোনো না না ভাই রেকর্ড শেষ, এখন আর হবে না, এখন কোশ্চেন করেন সবাই। প্রচুর পরিমাণে কন্টেন্ট এখনো বাকি, কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট বাকি, মনে করেন যে মানে আরো 1-1.5 ঘন্টা লাগবে, বুঝছেন? তাহলে তো আজকে কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না। ভাই হোমওয়ার্ক আছে ভাই, বাড়ির কাজ আছে। যারা নাম স্যার আমাদের কি প্রেজেন্টেশনটা দিবেন? আমি এই যে প্রেজেন্টেশনটা দিচ্ছি যতটুকু পর্যন্ত দেখাইলাম, এতটুকু পর্যন্ত আপনি যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে রেডি করবেন। শীট রুবেল ভাইয়ের কাছে শীট শেয়ার দিয়ে দেন, আর আপনি একটু দেখাই দেন। আমি এই যে শীটটা দিয়ে দিচ্ছি, এই শীটে যতক্ষণ পর্যন্ত আমি দেখাইছি এতটুকু পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট, মানে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, ওয়েবসাইট নেওয়ার পর অতটুকু কাজ করে আমাকে দিবেন। ভাই বাড়ির কাছে আমাদের কোনো যে সপ্তাহে ড্রাইভে আপলোড 2টা দিন দিতে পারলে ক্লাসের সুবিধা ব্যাপারে বলা হতো। হয়েছিল এবং ফেসবুকে সেখানে অনেকেই ভোট করেছিল। তো এই বিষয়টা আজকে যদি একটু ফাইনাল করে দেন, কারণ 3 দিন চাপও হয়ে যাচ্ছে, আমাদের কভার করতে সমস্যা হচ্ছে। এরপরে তো একদিন সাপোর্ট ক্লাস থাকছে। সামনের ক্লাসগুলো আরো কঠিন হবে। এখন আপনারা ডিসাইড করেন যে মনে করেন 3 দিন ক্লাস না, করবেন। সামনে যেহেতু আরো কঠিন হবে, আমরা সপ্তাহে 2টা দিন নিতে চাচ্ছি। এবং গতদিন কিন্তু এখানে 2 দিনই ভালো হইব ভাই। 2 দিন দেন, 2 দিন দেন, এরপর সাপোর্ট একদিন থাকছে, 3 দিন হয়ে যাচ্ছে। এটা তো দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো ক্যাচ করতে হবে। আচ্ছা অন পেজ অপটিমাইজেশনের গাইডলাইনের যে টেমপ্লেটটা গ্রুপে দিয়ে দিছি, ডাউনলোড করে নেন, আবার চাইেন না। আর আপনাদের অ্যাসাইনমেন্ট আমি বলে দেই, লিভ নিয়েন না কেউ। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট নেবেন যেটাতে কিওয়ার্ড রিসার্চ করছেন বা অডিট করছেন, তো ওই ওয়েবসাইটের জন্য আপনারা এইগুলো চেক করবেন। মানে ওই ওয়েবসাইটের এই যে HTTP নন ডাব্লিউ hreflang মেটা ট্যাগ রেডি করবেন, মিসিং মেটা ট্যাগ আছে কিনা অডিট করে দেখে তারা রেডি করবেন, ডুপ্লিকেট রেডি করবেন, এইগুলো রেডি করবেন। এই পুরোটা মনে করে হেডিং মেডিং এগুলো সব চেক করে করে এই এডিটোরিয়াল স্ট্যান্ড পর্যন্ত আমাকে হচ্ছে আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন ওই ওয়েবসাইটের জন্য রেডি করে আমি আপনার ক্লায়েন্ট ওইভাবে রেডি করে জমা দিবেন। বুঝতে পারছেন? ভাই হ্যাঁ ভাই, চ্যাট বক্সে আপনার প্রেজেন্টেশন আর কি দেওয়া হয়েছে আর কি। প্রেজেন্টেশন বলতে কি দেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে। যাদের বাদ পড়ছে এনারা নক দিলে আমরা এখানে অ্যাড করব। আচ্ছা এখানে প্রেজেন্টেশনের মধ্যে আমরা কতজনকে পর্যন্ত নিতে পারছি আজকে? আমরা নিতে পারছি আজকে হচ্ছে 106 জন। কেন আমি তো ক্লাসে দেখলাম 141 জন পর্যন্ত আসছিল। সবাই লিখি নাই, আরো আমাদের লাস্টের দিকে এখনো উঠানো হচ্ছে। আচ্ছা আপনার শীটে যেগুলো ছিল সবগুলো উঠাইছি আমি, বাট অনেকে এখনো তাদের নাম দেয়নি। আপনারা সবার নামগুলো দিয়ে দেন, কারণ আমরা পরবর্তীতে যে আপনাদের ধরেন রিমোট জব বা হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট বা আউট অফ মার্কেট প্লেসের সাপোর্ট বা মার্কেট প্লেসের সাপোর্ট এগুলো যে পাবেন, এগুলো রেগুলার ক্লাস যারা না করবেন আর অ্যাসাইনমেন্ট না দিবেন তাদেরকে আমরা দিব না, এটা ক্লিয়ার বলে দিচ্ছি। তো আপনারা অ্যাটেন্ডেন্সের সবাই নাম উঠাই দেন, আর আমরা প্রতিদিন এখন থেকে হচ্ছে দেখবো কে ক্লাস করে আর কে করে না। কারণ আপনি ক্লাস করবেন না পরে এসে বলবেন ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, এটা তো হবে না। আপনি কাজ শিখবেন আগে, তারপরে হচ্ছে কাজ। তো সেই ক্ষেত্রে রেগুলার ক্লাস করবেন। আর এরপরও ভাই এখানে যে মেইল নেওয়া হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে সেগুলো মেইলে যাবে, ওগুলো পাবলিশড হবে না। আচ্ছা এখন বাদ দেন, আপনারা লিভ নিয়েন না। এখন বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলি সেটা হচ্ছে কি, আপনারা হচ্ছে আজকে ক্লাসটা যেটা করলেন এটা কি কঠিন মনে হয়ে গেছে? মানে আমি তো মানে বুঝেনি, তো একটা নতুন ইন্ডাস্ট্রিতে আসছেন এসইওতে, এখানে না কঠিন মনে হয় নাই, মানে আমাদের ধরে রাখা একটা সমস্যা হবে, এই কারণে আমাদেরকে বারবার এটা দেখতে হবে। যতক্ষণ বুঝিয়েছেন বুঝতে পেরেছি, পরে যখন আসছেন আগের কথাটা ভুলে যাচ্ছে। ভাই নতুন একটা কনসেপ্ট। কথাটা হচ্ছে কি, আমাদের যে প্রশ্ন উত্তর পর্বটা এটা যদি রেকর্ডিং ক্লাসে রেকর্ড যেটা করছেন আমাদের ইউটিউবে দিয়ে দিচ্ছেন, এটা যদি এর সাথে দিয়ে দেন সবচেয়ে ভালো হয় আর কি। যে অনেক সময় দেখা যায় অনেক কোশ্চেন থাকে যেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা করি, কিন্তু যদি এই রেকর্ডটা যদি থাকে যে প্রশ্ন উত্তরের, তাহলে দেখা যায় যে অনেক সময় এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করবেন, আমরা পরবর্তীতে আমরা এই প্রশ্ন উত্তরগুলো রেকর্ড অফ করে দিয়েছি, যেহেতু আমি আজকে ই করে দিছি, অফ করে দিছি। রেকর্ডিং চলতেছে ভাই। হিরো নাম একটা আমার নামটা লিখতে পারতেছি। এক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, আমাদের ইনস্টিটিউটে ট্রেনিং নেওয়াকালীন আপনার অন্য কোনো ইনস্টিটিউটের নাম উল্লেখ করতে পারবেন না, যে কারণে এর আগে আমাদের 2 নাম্বার ভিডিওটা নষ্ট হয়েছে।
আপনার তারা যদি অন্য কি করছে, রিপোর্ট করছে, তারপরে বাইরের ভিডিও চলে গেছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন। তাহলে তো আজকেও তো আপনি ক্রিয়েটিভ আইটির কিছু জিনিস দেখালেন, তা ওরা যদি কিছু বলে এখানে। না ওটা তো মানে ওয়েবসাইট দেখাইছে, মানে অনেকে বদনাম করে বুঝছেন, বলে অমুক ওয়েবসাইটে কাজ করছি পরে এই হইছে সেই হইছে, এইগুলো বললে অনেকে হচ্ছে মানে ই করে, রিপোর্ট করে। আর কেউ তো চায় না কারো বদনাম, আর আমরা এটাকে সাপোর্ট করি না যে আপনি কারোর নামে বদনাম করবেন। বিষয়টা হচ্ছে ভাই এই ক্ষেত্রে আপনি কিছু রুলস দিয়ে দেন যে আপনার কোশ্চেন অ্যান্সারের সময় এই জিনিসগুলো আপনারা বলতে পারবেন না বা করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে হয় কি ভাই, সেই ক্ষেত্রে হয় কি যে আপনি যদি রুলস দিয়ে দেন যে আপনার এই বিষয়গুলো যদি দেন, যেহেতু আপনার রেকর্ডিং ক্লাসগুলো ইউটিউবে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতাও আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু রুলস দিয়ে দেন যে আপনারা এই ধরনের কোশ্চেন গুলো আপনারা করবেন না, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনারা এই ভিডিওগুলো পরবর্তীতে, কারণ এটা আমাদেরই লস, কারণ পাচ্ছি না, নষ্ট হয়ে যাচ্ছে, পাচ্ছি না। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে রুলস দিয়ে দিতে পারেন। দরকার। হ্যালো, হ্যাঁ বলছি কেউ চ্যাট বক্সে নাম এবং নাম্বার দিয়ে না, আপনাদের শীট দেওয়া হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইখানে আপনারা ফর্ম পূরণ করেন। ডবল ভাই নেক্সট ক্লাস কি বারে হবে একটু ডিক্লেয়ার দিয়ে দেন ভাই। একটা কথা বলতে পারি, ওই শীটটা কাজ করতেছে না আমার, আমি এন্ট্রি করতে পারছি না নিজের নামটা। এটা রিভার্ট দেন, ঠিক হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি ড্রাইভে জমা দেওয়া যায়? ড্রাইভে না করলে পিসি থেকে ফেসবুকে দেওয়া অনেক ভালো লাগতেছে না। আজকে মনে করেন পরপর 2টা ক্লাস করা লাগলো, মনে করেন একটু আগে একটা ক্লাস করছি, তারপরে আপনার ক্লাস নিলাম। এখন আপনারা সাপোর্ট লাগলে হিরণের কাছ থেকে নেন, প্রশ্ন যা করার করেন, আমি আর নাই। না ভাই, এখানে কথা হচ্ছে কি যে আমরা অনেকে 2 দিনের ভোট দিয়েছি, এখন কোন 2টা দিন ক্লাস নেবেন, আর সাপোর্ট তো আমাদের শুক্রবারে থাকছে, শুক্রবারটা থাকা, আর আমাদের কোন 2টা দিন ক্লাস হবে সেটা যদি একটু ক্লিয়ার করে দেন। নেক্সট ক্লাসটা আমাদের কবে? 30 দিনের ভাই 3 দিন ঠিক আছে ভাই, 3 দিন ঠিক আছে, আপনার সপ্তাহে 3 দিন এটা ঠিক আছে ভাই। শোনেন, 3 দিন এর পরে একটা সাপোর্ট ক্লাস আছে, এখানে আমাদের অনেকে আছে চাকরিজীবী, অনেকে আছে চাকরি প্রত্যাশী, অনেকের সংসার আছে, আপনার হয়তো এই ধরনের চাপ নাও থাকতে পারে, অনেকেরই আছে, তো যে কারণে 3টা দিন সম্ভব আসলে ধারণার উপরে কারোর উপরে কথা বলাটা ঠিক না, ধারণার উপরে থাকাটা না। আমি তো ধারণাতেই বললাম না, আপনি ধারণার উপরে কথাটা মনে করবেন না, আমি সবাই সহনশীল হয়, ধারণার উপরে কথা বলাটা উচিত না, ঠিক আছে, কারণ সবাই হিরণ ভাই এরা সন্ধ্যা লাগাই দিছে, মিট অফ করেন, মিউট করে রাখছি, বলেন হিরণ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন, আপনি বলেন। সাপোর্ট লাগলে সেটা দেন। আর আমি যেহেতু 2টা ক্লাস কেবল নিলাম, একেবারে 8টায় শুরু করছি, এখন 11টা বাজে, মনে করেন যে প্রায় 3-3.5 ঘন্টা। এখন আপনারা সাপোর্ট লাগলে ওই যে হিরণ ভাইয়ের কাছ থেকে নেন। আর আমরা চাইলেও মনে নিতে পারবেন না 3 দিন, কারণ আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স শুরু হয়েছে, আবার ওই যে 30 দিনের মনে করেন ইনকাম গ্যারান্টি কোর্স শুরু হয়েছে একটা, তো মনে করেন 2টা ব্যাচ, তারপরে মনে করেন যে এই যে আপনাদের একটা ব্যাচ, তারপর পেইড ব্যাচ তো আছেই, তো সেই ক্ষেত্রে 3 দিন চাইলেও মানে পসিবল হবে না। তো আমরা 2 দিনই নিবানে ক্লাস, অনেকেরও সুবিধা হবে না, আমাদেরও সুবিধা হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে রবিবার আর বুধবার রাত মনে করেন 9টায় ক্লাস হবে আপনাদের, রবিবার এবং বুধবার। আজকে রবিবারে ক্লাস হবে, সামনে বুধবারে ক্লাস হবে। যাদের আমার মনে হয় যে এই যে আজকে যে 141 জন জয়েন করছিল, এরা সিরিয়াস আছে, যেহেতু 5টা ক্লাস করতে পারছেন, আপনারা বাকি 10টা ক্লাসও করতে পারবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কি ড্রাইভে লিংক করা যায়? মানে ফেসবুকে জমা দেওয়ার খুব সমস্যা, আমরা যদি কাজ পিসিতে করি। হ্যাঁ, ড্রাইভে করতে পারবেন। ভাইয়া পার্সেন্টেজ দিতে পারছি না, শীটে লিখতে পারছি না। হ্যালো ভাইয়া শীটে লিখতে পারছি না। শীটে লিখতে না পারলে শীটের লেখাটা একটু সমস্যা হচ্ছে। শীটে ঢুকতে না পারলে আবার ট্রাই করেন, হয়ে যাবে। যাদের হিরণ ভাই দেখতে সমস্যা হচ্ছে, আমাদের যে অ্যাটেন্ডেন্সটা এটা কি ড্রাইভে দেওয়া যায়, মানে গুগল শীটে, গুগল ড্রাইভের মাধ্যমে, বা আপনার হচ্ছে যে হ্যাঁ এইখান থেকে ভাই ওটার মাধ্যমে আর কি আমাদের এই গ্রুপে এসে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন।
দেখছেন ভাই গুগল ফর্মের মাধ্যমে দেওয়া যায় না ভাই? গুগল ফর্ম ভাই গুগল ফর্মে নেওয়া যায়, কিন্তু আসলে ওইভাবে আমাদের একটু সমস্যা হয়, কারণ এখানে দিলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে রিপোর্ট তৈরি করতে পারি, কিন্তু গুগল ড্রাইভে হলে ওটা পার্সোনালি আসে, তো দেখা যাচ্ছে এখানে হোমওয়ার্কটা একজনের সমস্যা আরেকজন দেখতে পারে, কিন্তু যখন ড্রাইভে দিবেন শুধু আমিই দেখতে পারবো। হিরণ ভাই ভাই লিংকটা এই আবার জন্যই একটু তো যদি চাচ্ছিলাম, হোয়াটসঅ্যাপে কারণ দিয়ে দেন, আপনারা এই হোমওয়ার্কের লিংকটা যদি আবার একটু হোয়াটসঅ্যাপে দেন। ভাই কারণ আপনারা ইনস্ট্রাক্টররা যদি দেখেন তাহলে ওকে ঠিক আছে, বাট আমি একটা কিওয়ার্ড রিসার্চ করলাম, এটা আমার সাথে আরো 200 জন স্টুডেন্ট দেখলো, আমি তো সেটা চাচ্ছি না। এই জন্যই তো আমি চাচ্ছি ড্রাইভে আপনারা করে আপনারা ওনার হিসেবে থাকেন, আর বাকি যারা আছে তারা শুধু ভিউয়ার হিসেবে থাকবে, এডিটর হবে না। একটা ড্রাইভ লিংক আপলোড করে দিলে আর আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটি এখানে এসে পোস্ট করে দিলাম যে ভাই আমি ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিছি ড্রাইভে, তাইলে তো আপনার গ্রুপ অ্যাক্টিভিটি হলো, গ্রুপটা অ্যাক্টিভ থাকলো। এক্ষেত্রে ভেবে আমরা দেখি। চেষ্টা করবো। হিরণ ভাই, আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম আর কি, একটু আপনারা একটু বিবেচনা করবেন আর কি, যে আমাদের যে ক্লাসটা দেখেন, আমাদের মোটামুটি যদি 3টা করে যদি ক্লাস হয়, আমরা একটু দ্রুত আর কি ক্লাসগুলো শেষ করতে পারবো, কোর্সটা একটু দ্রুত শেষ হয়, আমরা দ্রুত একটু কাজের দিকে আগাইতে পারি আর কি। জি ভাই, কিন্তু মানি 2 দিন জেনারেট যদি করে করাটা তো ক্লাস সহজ হয় ভাই। তাহলে সেক্ষেত্রে 3 মাসের কোর্স 4 মাস লাগবে, বা আপনাদের অনেক টপিক বাদ যাবে, তাই না? যাদের কষ্ট হয় একটু সময় না দিলে কিভাবে হবে ভাই? আমরাও তো কষ্ট করেই। না, 2টা দিনের কথাই তো ফাইনাল করেছে, রবিবার এবং বুধবার। আর হ্যালো ভাই, আমি একটু কথা বলি, শোনেন। সেটা হচ্ছে কি, আমাদের আরো 2টা ব্যাচ রানিং হচ্ছে। যেহেতু আমাদের 2টা ব্যাচ রানিং হচ্ছে, সেহেতু আমাদের ওই 2টা ব্যাচেরও কিন্তু আমাদের সময় দিতে হবে। এক্ষেত্রে আমরা যদি সপ্তাহে 3 দিন নিই, আমরা কভার করে পারবো না, যে কারণে আমাদের 2 দিন এটা বাধ্যতামূলক নিতেই হবে। এবং আপনাদের যে 3 মাসের কোর্স, এটা 3 মাসই আশা করি পাবেন। এবং সাপোর্টের বিষয় হচ্ছে শুধু শুক্রবার সাপোর্টটা না, সাপোর্ট আছে আপনাদের প্রতিদিন। আপনারা প্রতিদিনই সাপোর্ট পাবেন গ্রুপে, যে কোনো সমস্যা হলে নক দিবেন গ্রুপে, আমি আশা করি রেসপন্স করব। ভাইয়া আপনার যে ফাইলটা দিছেন ওইটা তো কিছু লিখতে পাচ্ছি না শিটে। রিলোড দিয়ে দেখছেন? হ্যাঁ কোনটা হ্যাঁ, আগে আমাদের হিরণ ভাই এখন কি আমরা লিভ নিতে পারবো? হ্যাঁ, যারা আচ্ছা হিরণ ভাই, আচ্ছা হিরণ ভাই তাহলে আরেকটা একটু কথা বলতাম হিরণ ভাই। তাহলে যদি সপ্তাহে 2 দিন নেন তাহলে সেক্ষেত্রে আমাদের যে ক্লাস টাইমটা ওইটাকে একটু বাড়ানো যায় না ভাই? এখন মনে করেন বেসিক আপনার যতটুকু ক্লাস হচ্ছে, ফার্স্টের দিকে যতটুকু আপনি ক্লাস পাচ্ছেন, এর পরবর্তীতে যত মানে সামনের দিকে এগোবেন, কাজ কিন্তু ধীরে ধীরে কঠিনের দিকে যাবে। আপনি যখন ক্লাস টাইম বাড়ায় নিতে যাবেন, আমাদের দিক থেকে সমস্যা নাই, কিন্তু আপনি তো ধরে নিতে পারবেন না। ভাই আপনাদের পেইড কোর্স আর এই কোর্সের মধ্যে কি বেসিক কোনো পার্থক্য আছে? যেমন আমরা সাপোর্ট ছাড়া আর কি পার্থক্য আমি একটু জানতে চাচ্ছিলাম। এখানে সব সেম পাচ্ছেন ভাইয়া, এখানে অ্যাটেন্ডেন্স সবকিছু সেম থাকতেছে, এখানে কোনো পার্থক্য রাখা হয় নাই। বলেন আপনি আপু। ভাইয়া, এখানে অ্যাটেন্ডেন্স শিটে নাম লেখা যাচ্ছে না, ভিউয়ার দেয়া, আপনি এডিটর করে দেন। ভাই এডিটর করে দিয়েছিলাম, এই জন্য আবার ওটা ভিউয়ার করে দিছে। এখন দেখেন তো, এখন তো ঠিক আছে। আমিও লিখতে পাচ্ছি না। এখন ঠিক আছে কিনা? যারা লিখতে পারতেছেন না একটু রিলোড দেন, তাহলে মনে হয় সমাধান হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল ভাই, শুক্রবার দিন আমাদের সাপোর্ট ক্লাসটা কোন টাইমে হবে? এটা শুক্রবার বলে না, আপনি যে কোনো দিন যে কোনো সময়। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমায় থাকি, বাকি সময়টা জেগে থাকি। আপনার যে কোনো সময় যদি আর্জেন্ট খুব বেশি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর যদি খুব বেশি প্রয়োজন না হয়, কাজ রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আমাদের যে হোমওয়ার্কের ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোস্ট করলেই হবে, আমি রেসপন্স করব।
জি তো আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমাদের গ্রুপে আছে, যদি পার্সোনালি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই তাহলে তো ওখান থেকে করতে পারবো নাকি? হ্যাঁ, ওখান থেকে করতে পারবেন, সেটা বিশেষ প্রয়োজনে। জি জি তা তো, জি অবশ্যই অবশ্যই। আর ধন্যবাদ। ভাইয়া আমার মনে হয় কি, আমরা যারা স্টুডেন্ট এখানে আছি আমাদের সাথে আসলে একজন আরেকজনের কানেকশন নাই। এইটা যদি কোনোভাবে একটু বিল্ড আপ করা যেত তাহলে মনে হয় মানে একটু আন্তরিকতার যে ব্যাপারটা সেটা আসতো। আমার মনে হয় এখানে সবাই অনেকেই আছে ওয়েল এডুকেটেড, বাট মতের অমিলের জন্য এমন ভাবে কথাগুলো হয়ে যায় যে মানে মনে হচ্ছে যে না একজন আরেকজনকে অ্যাটাক করছি। সেক্ষেত্রে আপনারা যারা ইনস্ট্রাক্টর আছেন তাদেরও অনেকটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সেক্ষেত্রে যদি একটা গ্রুপ মিটিং বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য কোনো একটা প্ল্যাটফর্ম বা কিছু একটা ইনিশিয়েটিভ নিতেন তাহলে মনে হয় বেটার হতো। দেখেন হায়ার মানে যেখানে আপনার হোমওয়ার্ক দিচ্ছেন এইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ওই একই নামে একই গ্রুপ ওখানে পোস্ট করা আছে। স্কুল করলে নিচের দিকে পাবেন, ওইখানে জয়েন্ট হইলে আমি অ্যাপ্রুভ দিয়ে দেবো, ওইখানে আপনারা কমিউনিকেশন করতে পারেন। বাট কাজ রিলেটেড পার্সোনাল কোনো কথাবার্তা বলবেন না গ্রুপে, শুধুমাত্র কাজের রিলেটেড কথাবার্তা বলবেন। জি থ্যাংক ইউ স্যার। কিওয়ার্ড রিসার্চের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ম্যাক্সিমাম সার্ভিস টাইপের ওয়েবসাইট গুলোতে যে কিওয়ার্ডটা বেশি পাচ্ছে, যেমন নিয়ার মি, এই নিয়ার মি কিওয়ার্ড গুলো আমরা কয়টা দিতে পারি ক্লায়েন্টকে? ভাই লিখতে দিচ্ছে না, বুঝছেন, লিখতে দিচ্ছে না কিছু। আমি লিখতেছি ওইগুলো আবার রিমুভ করে আরেকজন লিখছে। আচ্ছা, একজন লিখলে সেখানে তো আরেকজন লিখবেন না, পাশে লিখতে পারছে তো, হ্যাঁ হচ্ছে তো, সেটাই হচ্ছে। আমি 2-3 বার ট্রাই করছি। আচ্ছা, আপনি একটু নিচের দিকে যেয়ে লেখেন দেখেন। 2 বার লিখছি, 2 বারই রিমুভ করে দিছে আমাকে। আচ্ছা ভাই, কিওয়ার্ডের বিষয় বলতেছিলেন নিয়ার মি। জি জি, মানে যেগুলো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট আর কি, কোম্পানি, ওইগুলোর ক্ষেত্রে নিয়ার মি কিওয়ার্ড গুলো আমরা ক্লায়েন্টের মানে কয়টা দিতে পারি? মানে অনেকগুলো তো সাজেস্ট করে, যেমন আপনার সার্ভিসের জন্য একবার সাজেস্ট করে, তারপরে সার্ভিসেস তার জন্য আরেকবার সাজেস্ট করে, এই টাইপের অনেক। নিয়ার মি কিওয়ার্ড গুলো কোথায় যায় এটা কি দেখছেন? নিয়ার মি কিওয়ার্ড গুলা এখন আপনি সার্ভিস রিলেটেড চাচ্ছেন, এটা নিয়ার মি কিওয়ার্ড গুলো কোন পেজে যায় এবং এই কিওয়ার্ড গুলো আসলে কোথায় বসালে স্পেসিফিক ভালো লাগবে, এইটার উপরেই তো আপনার কন্টেন্টটা তৈরি করতে হবে, তাই না? জি জি। আপনি একটা নিয়ার মি কিওয়ার্ড নিয়ে একটা ব্লগিং লিখবেন, সার্ভিসের ভিতরে তো বেশি কন্টেন্ট দিতে পারবেন না, তাই না? জি সেটাই। আচ্ছা, একটা ব্লগ লিখবেন যে নিয়ার মি কিওয়ার্ড আছে, নিয়ার মি কিওয়ার্ড দিয়ে মনে করেন আপনি একটা ট্রাভেল এজেন্সির একটা ব্লগ লিখলেন। জি। যেমন সিটিটিভ বিডি নিয়ার মি। সিটিটিভ বিডি নিয়ার মি এটা আপনি কয়বার ব্যবহার করতে পারবেন? এটা তো 20 বার ব্যবহার করতে পারবেন না, পারবেন? না না না। তাহলে সর্বোচ্চ 3 থেকে 5 বার একটা কিওয়ার্ড ব্যবহার করা সম্ভব, কিন্তু সেটা রিলেভেন্ট কিওয়ার্ড ওর সঙ্গে রেখে তারপরে ব্যবহার করতে হবে। আচ্ছা, মানে ইএলএসআই টাইপের করে করে করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাই আছে ভাই, আমার আছে। ভাই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটার কথা বলছিলেন, আমি ফেসবুকে স্ক্রল করছি কিন্তু পাচ্ছি না, যদি লিংকটা একটু কাইন্ডলি দিয়ে দেন আর কি চ্যাটে তাহলে একটু ভালো হয় আর কি। ভাই হয়তো রাত্রে দিয়ে দেবো, এই মুহূর্তে আমি ফেসবুকে নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিন আমাদের এই গ্রুপে। হোয়াটসঅ্যাপ দিলে হবে। জি ভাইয়া থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হবে ভাই, আমরা অ্যাড হয়ে নিব। হ্যাঁ, গ্রুপে ঢুকে ফিচারসে টাইপ করেন তাহলে পেয়ে যাবেন। ভাই একটা প্রশ্ন করবো? হ্যাঁ ভাই বলেন। আমার কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে। মনে করেন যে যারা অ্যামাজনে যারা বিজনেস করে, ঠিক আছে, তো ওদের প্রোডাক্টের উপরে বেস করে কিছু প্রোডাক্ট বেসিস কিওয়ার্ড লাগে, ঠিক আছে। আমাদেরকে যেভাবে কিওয়ার্ড রিসার্চ শেখানো হয়েছে অথবা সামনে আরো কিছু যাবে, এই লেভেলে কি আমরা অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবো?
এটা কিন্তু মানে আজকের আমাদের ক্লাসে অলরেডি বলে দিছে রবুল ভাই, আপনার অ্যামাজন বা এফিলিয়েট রিলেটেড কোনো কিওয়ার্ডের কথা কিন্তু আমরা শেখানো হয়নি, এটা একটু ভিন্ন আছে। তাহলে আমরা ওটা করতে পারবো না, না অ্যামাজন রিলেটেড প্রোডাক্ট বেসিস করে কিছু করতে পারবো না। যদি আপনারা চান সেক্ষেত্রে রবুল ভাইয়ের সঙ্গে যখন ক্লাসের ভাই থাকে তখন আপনারা আলাদা আলোচনা করতে পারেন এই বিষয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমি হচ্ছে একটা ওয়েবসাইটে ধরেন যে আমি একটা পেজ অডিট করব, সেটা কিভাবে করব আমি? ওখানে তো অডিটের ভিতরেই দেখেন আছে, যদি শুধুমাত্র ডোমেন চান ডোমেন, যদি কোনো ইউআরএল দিতে চান ইউআরএল দিতে পারেন, এভাবেই কিন্তু এখানে অপশন আছে। মানে আমি যে পেজে ঢুকবো ওই পেজের ইউআরএলটা নিয়ে যদি আমি ওই সে হচ্ছে ওই ওয়েবসাইটে যদি আমি সার্চ করি তাহলে কি আমার শুধু ওই পেজেরই অডিট রিপোর্টটা দিবে? হ্যাঁ ওই পেজেরই অডিট রিপোর্ট দিবে। সেক্ষেত্রে ওইখানে ওয়েবসাইট না দিয়ে ইউআরএল সিলেক্ট করে দিতে হবে এসএম-এ। শুধু ইউআরএল দিলে তো মনে হয় একদম ফুল পেজ চলে আসবে না? আমি যে কয়টা পেজ লিখে দেবো ওই কয়টা পেজই তো আসবে, কিন্তু টার্গেটেড তো কোনো পেজ আসবে না তাইলে। আপনি যে পেজটা অডিট করতে চাচ্ছেন, আপনি তো একটা পেজে অডিট করতে চাচ্ছেন, আপনি তো পুরো ওয়েবসাইটটা চাচ্ছেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে একটা পেজের রিপোর্টই পাবেন। ঠিক আছে। আর একটা আমার কথা ছিল হচ্ছে আমার একটা বায়ার মিটিং করে দেওয়া লাগবে, এমন কেউ আছেন নাকি? আমরা ভাই বায়ার মিটিং করি না। এখন গ্রুপে যদি অন্য কাউকে পান সেক্ষেত্রে আপনারা ডিসকাস করে নিতে পারেন। মানে একটা ক্লায়েন্টের সাথে কথা চলতেছে, সে আবার হচ্ছে একটা মিটিং করতে বলতেছে, এই কারণেই হচ্ছে বললাম যদি এখানে কোনো ভাইয়া থাকেন তাহলে আমাকে একটু নক দিন। আচ্ছা, কিওয়ার্ডের বিষয়ে আর একটু বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ডের কেডি দিচ্ছেন, সার্চ ভলিউম দিচ্ছেন, সিপিসি দিচ্ছেন, বাট ওই কিওয়ার্ডটা যে ওয়েবসাইটে থেকে রিসার্চ করছেন ওই ওয়েবসাইটের নামও উল্লেখ করেন নাই, মানে যে ওয়েবসাইটের জন্য আর কি কিওয়ার্ড রিসার্চ করছেন একটা নাম উল্লেখ করেন না, এবং ওইটার র্যাঙ্কিং পজিশন কতর ভিতরে আছে এটাও অনেকে উল্লেখ করেন নাই। আবার কিছু কিছু ব্যক্তি উল্লেখ করছেন কিন্তু দেখা যাচ্ছে 1 থেকে 10 এর ভিতরে আছে এমনও আর কি কিওয়ার্ড দিচ্ছেন। এগুলো হচ্ছে সমস্যা, বুঝছেন? যে 1 থেকে 10 এর ভিতরে যদি আপনি যে ওয়েবসাইটের জন্য মানে কিওয়ার্ড রিসার্চ করছেন তাদের যদি 1 থেকে 10 এর ভিতরে থাকে তাহলে তো ওই বায়ারের ওই কিওয়ার্ডটা কোনো প্রয়োজন নাই, আছে কি? আমার কথা কি বুঝতে পারছেন না বলেন নাই? জি জি ভাই। হ্যাঁ বুঝতে। 10 এর অধিক হইলে তখন ওই কিওয়ার্ডটা নিতে পারেন। স্যার এসএম রাশের যে উপরে হেডলাইন গুলো থাকে যেমন সার্চ, কিওয়ার্ড সার্চ, এগুলো যা যা থাকে হুবহু তাই উল্লেখ করতে হবে? কিওয়ার্ড সার্চ না আপনার, হ্যাঁ ওগুলো আপনি উল্লেখ করে দিলে বেটার হয়। আপনার কিওয়ার্ডে সার্চ ভলিউম যেখানে আমরা শুধু কিওয়ার্ড সার্চটা যেটা বললেন স্যার তো দেখালো যে যেদিন কিওয়ার্ড সার্চ করেও নাকি ফাইবারে আপনার গিগ করা যায়, সেখানে আমি কিওয়ার্ড সার্চের বেলায় শুধু কি কিওয়ার্ডই সার্চ করব না তার কেডি তারপর হচ্ছে সার্চ ভলিউম এগুলো উল্লেখ করে দিতে হবে? আপনার কিওয়ার্ড রিসার্চের সময় ওই ক্লাসটা ভালোভাবে দেখবেন, ওখানে কিন্তু দ্বিতীয় ক্লাসটা দেখবেন আপনার ওই কিওয়ার্ড রিসার্চে যেটা উল্লেখ আছে, মানে যেটা বায়ারের কাছে আপনারা শীটটা সাবমিট করবেন ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। ওখানে কিওয়ার্ডের সার্চ ভলিউম, কেডি, সিপিসি এবং আপনার এটা র্যাঙ্কিং পজিশন এগুলো দিতে হবে আর কি, ঠিক আছে? ওগুলি সবই দিতে হবে এই তো? হ্যাঁ, তা নাহলে ওই বায়ার তো বুঝতে পারবে না যে আপনি তার জন্য আসলে ওই কিওয়ার্ডটা কতটা পারফেক্ট, তাই না? জি স্যার।
থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আমরা কিভাবে দেখবো যে ধরেন যে একটা ওয়েবসাইট কত নাম্বার পেজে আছে? একটা ওয়েবসাইট ধরেন যে একটা ওয়েবসাইট আমি লিখে সার্চ দিলাম, ওইটা কয় নাম্বার পেজে আছে ওইটা আমরা কিভাবে দেখবো? ওয়েবসাইট তো কত নাম্বার পেজে আছে এটা না, ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক করে, আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করে, ঠিক আছে? সেইটা আপনার ওই বুঝতে পারছি, কিওয়ার্ডটা মানে কত আমি নাম্বার আমি পেজে বুঝাইতে আছে চাচ্ছি আমি বুঝাইতে চাচ্ছি যে হচ্ছে আমি ধরেন একটা ওয়েবসাইটে নিচ লিখে সার্চ দিলাম, ওইটা হচ্ছে কত নাম্বার পেজে আছে সেই এটা ওয়েবসাইটটা, সেইটা আমি কিভাবে বের করব? আচ্ছা, এটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা বের করছেন, ঠিক আছে, চয়েস করছেন, ওই কিওয়ার্ডটা কপি করবেন, তারপরে ফ্যাট র্যাঙ্কে যাবেন, ফ্যাট র্যাঙ্কে যাওয়ার পরে কিওয়ার্ডটা দিবেন, তারপরে আছে ওই ওয়েবসাইটের পরে থেকে আর কি কিওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল আর কোন কান্ট্রির জন্য আপনি ওইটা করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে সার্চ দিবেন, দেখবেন এখানে চেক দিলে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এটা আপনি হয়তো ক্লাসটা খেয়াল করেননি, এজন্য বলছেন, ক্লাস দেখলে বুঝতে পারবেন। ক্লাসটা ছিলাম আমি, আমার মনে নাই ওইটার, ওই ফ্যাট র্যাঙ্কের ওই কথাটা। ভিডিওটা আবার দেখেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন।